Recording in progress. গত ক্লাসে আমরা আরএফসিডি অ্যাকাউন্ট, এনএফসিডি অ্যাকাউন্ট, ইআরকিউ অ্যাকাউন্ট সম্পর্কে আলোকপাত করেছিলাম। আজকে আমরা যে তিনটা অ্যাকাউন্ট বাকি আছে সেটার মধ্যে প্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট, প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদের আগে যেটা আমরা পড়িয়েছিলাম Don't choose mode. হ্যাঁ, who are eligible to open this account, কারা কারা এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। দেন হচ্ছে এই অ্যাকাউন্টে কোন কোন ট্রানজেকশন ক্রেডিটেড হবে এবং এই অ্যাকাউন্ট থেকে কোন কোন ট্রানজেকশন ডেবিটেড হবে, এবং এই অ্যাকাউন্টের নেচারটা কেমন, এটা কি একটা সেভিংস অ্যাকাউন্ট অথবা টার্ম ডিপোজিট। হ্যাঁ, সো এই সম্পর্কে আমরা জানবো, আর কোন কোন কারেন্সিতে এই অ্যাকাউন্ট ওপেন করা। সো প্রথমে আমরা শুরু করছি প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। এখানে আপনাদের সাথে আমরা একটা ওয়ার্ডের ফাইল করেছি। মিউট হলে ভালো হয় মনে হয়। আচ্ছা, বাকি যারা আছেন কাইন্ডলি একটু মিউট হয়ে যান। হ্যাঁ, এক মিনিট। ম্যাডাম, পেজটা যদি 100 থেকে 120 পয়েন্টে নেওয়া যায় আর একটু আমরা দেখতে সুবিধা হবে মনে হয়। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন তো, তাই না? জি, সবাই এখন দেখতে সুন্দর পাচ্ছেন। আচ্ছা, মতো। আমরা তাহলে শুরু করি। প্রথমেই যেটা আছে, আমরা প্রথমে একটা কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করেছি, হুজ এফসি অ্যাকাউন্ট ক্যান বি ওপেন বাই দ্য এডি। সো প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট কারা কারা ওপেন করতে পারবেন, যেমন আমরা এনএফসিডির ক্ষেত্রে দেখেছি এনআরবি যারা আছেন তারা ওপেন করতে পারবেন এনএফসিডি অ্যাকাউন্ট। তারপরে আরএফসিডির ক্ষেত্রে অর্ডিনারিলি রেসিডেন্ট যারা ট্রাভেল করে দেশে এসেছেন এবং দেশে আসার পর তারা যদি $10,000 বেশি নিয়ে আসে তাহলে 1 মাসের মধ্যে তাকে এনক্যাশ করতে হবে, অথবা আরএফসিডি অ্যাকাউন্টে জমা রাখতে হবে, অথবা যদি 10,000-এর কমও হয় তাহলে উইদাউট ডিক্লারেশন উনি টাকাটা জমা রাখতে পারবেন। আর ইআরকিউর ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে একজন এক্সপোর্টার, তার টাইপ অফ এক্সপোর্টারের উপর ডিপেন্ড করে সার্ভিস এক্সপোর্টার অথবা মার্চেন্ডাইজ এক্সপোর্টার অথবা সার্ভিস সেক্টর এক্সপোর্টের ক্ষেত্রে অথবা আইটি সেক্টর এক্সপোর্টের ক্ষেত্রে তার প্রফিটের কত পার্সেন্টেজ একটা অ্যাকাউন্টে জমা রাখতে পারে। সো সবগুলো অ্যাকাউন্টেরই কিন্তু নির্দিষ্ট একটা পারপাস থাকে। সো আমরা যে অ্যাকাউন্টে করছি সেটা হচ্ছে প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টটা যারা ওপেন করতে পারবেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। প্রথমেই বলা আছে যে বাংলাদেশি ন্যাশনাল রিসাইডিং
অ্যাব্রড, তার মানে সকল এনআরবি যারা আছেন, যারা দেশের বাইরে আছেন বাংলাদেশি, তারা এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ফরেন ন্যাশনাল রিসাইডিং অ্যাব্রড অর ইন বাংলাদেশ, যারা ফরেন ন্যাশনাল, যারা দেশের বাইরে, অবশ্যই দেশের বাইরে থাকেন, ফরেনার যারা আছেন অথবা আমাদের দেশে যারা আছেন ফরেনার, তারাও সেই অ্যাকাউন্টটাকে ওপেন করতে পারবেন। ফরেন ফার্ম রেজিস্টার্ড অ্যাব্রড অ্যান্ড অপারেটিং ইন বাংলাদেশ অর অ্যাব্রড, যারা ফরেন ফার্ম যেগুলো আছে সেগুলো ধরেন রেজিস্ট্রেশন বাইরে এবং বাইরে অপারেট করছে, অথবা রেজিস্ট্রেশন বাইরে বা বাংলাদেশের অপারেশন আছে, সেই ফরেন ফার্মগুলোও কিন্তু প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যেটা আছে সেটা ওপেন করতে পারবেন। আর ফরেন এম্বাসি অথবা ফরেন মিশন অ্যান্ড দেয়ার এক্সপ্যাট্রিয়েট এমপ্লয়িজ, তারাও এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। বিভিন্ন ফরেন এম্বাসি আছে আমাদের দেশে এবং সেখানে যারা কাজ করছেন তারা এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। তাহলে আমরা যদি দেখি যে মোটামুটি এই 4 জনই কিন্তু আমার প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখন আমরা আগে দেখেছিলাম যে কোন কোন ট্রানজেকশন ডেবিটেড হবে এবং কোন কোন ট্রানজেকশন ক্রেডিটেড হবে। এখানে মেইনলি যে ট্রানজেকশনটা ক্রেডিটেড হবে অ্যাকাউন্টে, মেইনলি ইনওয়ার্ড রেমিটেন্স। এখানে দেখেন একটা কথা বলা আছে, ইনওয়ার্ড রেমিটেন্স অফ ফরেন এক্সচেঞ্জ ইন এনি ফর্ম। তার মানে হচ্ছে বাংলাদেশি ন্যাশনাল রিসাইডিং অ্যাব্রড অথবা বাইরে যারা আছেন, তারা যদি কোনো রেমিটেন্স সেন্ড করেন তাহলে কিন্তু এই তাদের যদি কোনো প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে সেটা ক্রেডিটেড হবে। আর আরেকটা কথা বলা আছে, ট্রান্সফার ফ্রম অ্যানাদার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। সো একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থেকে অন্য ফরেন কারেন্সি অ্যাকাউন্টেও কিন্তু আপনি টাকাটা ট্রান্সফার করলে সেটাও কিন্তু ক্রেডিটেড হবে। সো সেক্ষেত্রে যেটা আছে, যেমন সাপোজ আমি যদি বলি ওনার এনএফসিডি তে একটা অ্যাকাউন্ট ছিল, এখন মনে করেছেন যে উনি এনএফসিডির অ্যাকাউন্টটা মানে ওনার যে 3 মাস বা 1 বছর অথবা 3 বছরের জন্য অ্যাকাউন্ট ছিল, উনি মনে করছেন যে অ্যাকাউন্টটা ভেঙে ফেলবে বা অ্যাকাউন্টটা উইথড্র করবে, সে অ্যাকাউন্টের ট্রানজেকশন বা অ্যাকাউন্টের যে টোটাল টাকা আছে বা ডলার আছে সেটা কিন্তু উনি ট্রান্সফার করতে পারবেন ওনার যদি আরেকটা প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থাকে, অথবা এগুলোর মধ্যে যে প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে সেগুলোর মধ্যেও কিন্তু ওনারা ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, আর এখানে বলা আছে এটা 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 হচ্ছে ক্রেডিটেড। অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা যাবে না? কোনটা? এই যে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, এটা অন্য কারো যদি এফসি অ্যাকাউন্ট থাকে সেটাই থেকে এটা অ্যাকাউন্ট ট্রান্সফার করা যাবে না? না, তার অন্য কারো অ্যাকাউন্ট মানে একজনের নামে এফসি অ্যাকাউন্ট আছে, হুম, ওই অ্যাকাউন্টে অন্য একটা ব্যক্তির এফসি অ্যাকাউন্ট আছে, সেটা কি ট্রান্সফার হবে? না, এটা হলো আপনার ইয়ের ক্ষেত্রে হবে, পরে দেখাচ্ছি। এটা আচ্ছা হচ্ছে যদি উনি হন, এনআরবির ক্ষেত্রে পারা যাবে। আচ্ছা আচ্ছা এনআরবির ক্ষেত্রে একটা আরএফসিডি অ্যাকাউন্ট, মানে একটা যদি প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থাকে, সেই প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্টে এনআরবিরা অন্যান্যরাও সেই অ্যাকাউন্টে জমা রাখতে পারবে এনআরবির ক্ষেত্রে। কিন্তু প্রাইভেট, আপনার ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে, ওনার প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে ধরেন ঢাকা ব্যাংকে, আবার সেম ক্লায়েন্টের প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে ধরেন কি বলবো পূবালী ব্যাংকে। সো পূবালী ব্যাংকের সেই অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু ঢাকা ব্যাংকে সেটা ক্রেডিট করতে পারবে, সেম ক্লায়েন্ট হতে হবে আর কি, তাই না? কিন্তু আপনি যদি করেন, ওই পরে একটা অ্যাকাউন্ট আপনাদের দেখাবো, নন রেসিডেন্ট বাংলাদেশি যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাকাউন্টেই অন্যান্যরাও কিন্তু সেখানে রেমিট করতে পারবে। এটা হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশের ক্ষেত্রে, এটা 2 নাম্বারে আমি আসছি। ওকে, সো সেক্ষেত্রে এটা ক্রেডিটেড হবে। আর ডেবিট হবে কোনগুলো? ডেবিট হবে যেমন বলেছি যে এই অ্যাকাউন্ট থেকে যে কোনো সময় ফরেন কারেন্সি কিন্তু ইজিলি রেমিট করা যাবে। তার মানে হচ্ছে পেমেন্ট মে বি মেড ফ্রিলি অ্যাব্রড ফ্রম দোজ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট টু দ্য এক্সটেন্ট অফ দ্য ব্যালেন্স লাইং দেয়ারিন। এবং এখান থেকে ওনারা কি করতে পারবে, যে কোনো অ্যামাউন্ট কিন্তু ফ্রিলি রেমিট করতে পারবে। আমরা আরএফসিডির ক্ষেত্রে দেখেছিলাম উনি ট্রাভেল পারপাসে $12,000 ওনার এন্টাইটেলমেন্ট ছিল এবং ওনার আরএফসিডি তে $10,000 ছিল। তো সেক্ষেত্রে কিন্তু উনি যেমন সেটাকে ফ্রিলি ট্রান্সফার করতে পারতো অ্যাব্রোডে, এখানেও কিন্তু প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্টটাও কিন্তু এখানে বলা আছে পেমেন্ট মে বি মেড ফ্রিলি অ্যাব্রোড ফ্রম দিস ফরেন কারেন্সি অ্যাকাউন্ট টু দ্য এক্সটেন্ট অফ ব্যালেন্স দেয়ারিন। এখানে বলা হয়েছে 2 নাম্বার, লোকাল ডিসবার্সমেন্ট মে অলসো বি মেড ফ্রিলি ইন টাকা ফ্রম সাচ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। তাহলে যেটা করা যেতে পারে, ওনার প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে এবং এখানে ওনার কোনো
অব্লিগেশন আছে, কোনো লোকাল অব্লিগেশন আছে, সো এখানে উনি যেটা করতে পারেন সেটাকে টাকায় ট্রান্সফার করে কনভার্টেবল টাকায় কনভার্ট করে টাকায় সে পেমেন্টটা উনি করতে পারবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, আপনারা এটা মানে মনোযোগ সহকারে একটু দেখেন, যে নো পেমেন্ট ইন ফরেন এক্সচেঞ্জ মে বি মেড টু অর অন বিহাফ অফ এনি রেসিডেন্ট ইন বাংলাদেশ out of foreign currency against open as per above arrangement except foreign diplomatic and privileged person or any person who have specific authority from Bangladesh Bank to accept such account. তার মানে কোনোভাবেই কোনো রেসিডেন্টকে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের কাউকে ফরেন কারেন্সিতে পেমেন্ট করা যাবে না। কিন্তু এর এক্সেপশন কারা? এক্সেপশন হচ্ছে ডিপ্লোমেট অথবা প্রিভিলেজ পার্সন যারা আছেন, or any other person or firm who have specific authority from Bangladesh Bank, তারা কিন্তু এই অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। কিন্তু ইনারা ছাড়া এই যে ডিপ্লোম্যাটিক ফরেন ডিপ্লোম্যাটস যারা আছে, প্রিভিলেজ পার্সন যারা আছে, এটা স্পেসিফিক অথরিটি বাংলাদেশ ব্যাংক থেকে আনতে হবে এবং ওনারাই সেই পেমেন্টটাকে একসেপ্ট করতে পারবে। আদারওয়াইজ বাকিরা কিন্তু এই পেমেন্ট এইটার মাধ্যমে পেমেন্ট একসেপ্ট করতে পারবে না। আর যদি কোনো লোকাল অব্লিগেশন থাকে তাহলে সেটা অবশ্যই টাকাতে কনভার্ট করে দেন সেই পেমেন্টটা করতে হবে। আর এখানে আরেকটা কথা বলা আছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে যেটা ডেবিট হবে সেটা হচ্ছে বিলস অফ দ্য লোকাল কন্ট্রাক্টর যারা আছেন, যারা সাপোজ আমাদের দেশে অনেক ফরেন এম্বাসি আছে এবং ওনারা দেখা যায় অনেক সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করান এবং সেক্ষেত্রে একটা তাদের কি করতে হয় যে বিভিন্ন ধরনের পেমেন্ট করতে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাকাউন্টের মাধ্যমে যারা ফরেন এম্বাসিতে কাজ করতে, মানে ফরেন মিশন যারা আছেন, তারা কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে ফরেন কারেন্সিতে সেই লোকাল কন্ট্রাক্টরদের পেমেন্ট করতে পারবে। কিন্তু সেখানে বলা আছে বিলস অফ দ্য লোকাল কন্ট্রাক্টর অফ ফরেন মিশন, মানে আমাদের বিভিন্ন এম্বাসি আছে, ফরেন এম্বাসি আছে, এবং ওনারা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অথবা বিভিন্ন ধরনের কাজকর্ম করিয়ে থাকেন, এবং সেক্ষেত্রে যদি কোনো লোকাল কন্ট্রাক্টরকে তাকে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু ফরেন কারেন্সি দিয়ে ওনারা সেটা পেমেন্ট করতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে এখানে যে যারা অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন তারা হচ্ছেন বাংলাদেশি ন্যাশনাল রিসাইডিং অ্যাব্রড, তারপরে যারা ফরেনার আছেন, যারা দেশের বাইরে আছেন অথবা বাংলাদেশে আছেন, অথবা ফরেন ফার্ম যারা আছে যাদের রেজিস্ট্রেশন বাইরে কিন্তু বাংলাদেশে অপারেট করছে অথবা দেশের বাইরে অপারেট করছে, তারা ওই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং ফরেন মিশন যারা আছেন এবং ফরেন এম্বাসি যারা আছে, যে এম্বাসি যেগুলো আছে এবং তাদের এক্সপ্যাট্রিয়েট এমপ্লয়িজ যারা আছেন, তারা সে অ্যাকাউন্টটাকে ওপেন করতে পারবেন। এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে যেটা হবে যে এই অ্যাকাউন্টের মাধ্যমে ইনওয়ার্ড রেমিটেন্স যেটা আসবে দেশের বাইরে থেকে সেটা জমা হবে, এবং অন্য কোনো ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থেকেও কিন্তু উনি এখানে টাকাটা ট্রান্সফার করতে পারবেন, মানে ডলারটা বা ফরেন কারেন্সি ট্রান্সফার করতে পারবেন। আর এখানে ডেবিট হবে কি কি? এখানে ডেবিট হবে বলা হচ্ছে পেমেন্ট মে বি মেড ফ্রিলি অ্যাব্রড ফ্রম দোজ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট টু দ্য এক্সটেন্ট অফ ব্যালেন্স। এই ফ্রিলি সেটা পেমেন্ট করা যাবে বাইরে যে কোনো পেমেন্ট পেমেন্ট যদি থাকে, পেমেন্ট অব্লিগেশন যদি থাকে। এবং লোকাল ডিসবার্সমেন্টের মাধ্যমে লোকাল ডিসবার্সমেন্ট মে অলসো বি মেড, তাহলে সেটাকে কি করতে হবে? টাকায় কনভার্ট করতে হবে, টাকায় কনভার্ট করে দেন পেমেন্ট করতে হবে। আর এটার মাধ্যমে কোনো বাংলাদেশি রেসিডেন্টকে ফরেন কারেন্সিতে পেমেন্ট করা যাবে না, কিন্তু এক্সেপশন আছে, যদি কোনো ফরেন ডিপ্লোম্যাটস থাকে অথবা কোনো প্রিভিলেজ পার্সন থাকে তাহলে অবশ্যই তাকে বাংলাদেশ ব্যাংক থেকে একটা স্পেসিফিক অথরিটি নিয়ে আসতে হবে এবং সেই সেটার মাধ্যমে উনি অথরিটি আনলেই উনি পেমেন্টটা পাবেন। আর কোনো ফরেন মিশন যারা বাংলাদেশে আছেন তারা যদি কোনো কাজ করিয়ে থাকেন লোকাল কন্ট্রাক্টরের মাধ্যমে তাহলে তাদের বিলটা এই ফরেন কারেন্সিতে পেমেন্ট করা যাবে। আমরা 2019 সালে একটা এফি সার্কুলার পেয়েছিলাম, এফি সার্কুলার লেটার 18, সেখানে একটা জিনিস বলা হয়েছে যে দিস ইজ টু ক্ল্যারিফাই দ্যাট ফান্ডস ফ্রম private foreign currency account may be used for payment of admissible import in terms of import policy order in force. Payment for legitimate service is also admissible subject to compliance of regulation on tax deduction. তার মানে এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি ইম্পোর্টের পেমেন্টও করা যাবে। যেমন এখানে বলা আছে যে প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট মে বি ইউজড ইম্পোর্ট পেমেন্ট ফর অ্যাডমিসিবল
ইম্পোর্ট ইন টার্মস অফ ইম্পোর্ট পলিসি অর্ডার। সো এই সার্কুলারটা আপনাদের সাথে আমি আপনাদের সেন্ড করে দিব। এটা হচ্ছে এটার মাধ্যমে আমি ইম্পোর্ট পেমেন্টও করতে পারবো। ম্যাডাম, বাংলাদেশে যারা অবস্থান করতেছে বিভিন্ন বিজনেস, তারা তো অ্যাকাউন্ট খুলতেই পারতেছে না, কারণ ওই যে যারা খুলবে তাদের মধ্যে তো বাংলাদেশে যারা থাকে তারা অ্যাকাউন্টে খুলতে পারে না। হ্যাঁ, তা আবার ফরেন ইম্পোর্ট পেমেন্ট দিবে, এগুলা কিভাবে? ফরেন ইম্পোর্ট পেমেন্ট হলো, দেখেন আপনার এই যে পরে যখন আসছি, এই যে এনআরবি যারা আছেন, নন রেসিডেন্ট বাংলাদেশি, জি এখানে ওনাদের একটা কথা বলা আছে। দেখেন এখানে একটা কথা বলা আছে, আপনি তাহলে বুঝতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে কিন্তু বলা আছে পেমেন্ট এগেইনস্ট ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড কমোডিটিস অ্যাজ পার ইনস্ট্রাকশন ইস্যুড বাই CCINE অ্যান্ড বাংলাদেশ ব্যাংক। তার মানে যারা এনআরবি আছেন, নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছেন, তারা যদি ইম্পোর্ট করেন, তারা কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে ওনাদের পেমেন্টটা করতে পারবেন। বোঝাতে পেরেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাহমুদ ভাই, জি জি নবীন জি ভাই ফ্রম জি পূবালী ব্যাংক। হ্যাঁ, জি ম্যাডাম। ঠিক তাহলে আছে। জি জি ম্যাডাম, তাহলে কি এরকম যে যারা নন রেসিডেন্সি বাংলাদেশি আছেন, জি তারা কোনো ইম্পোর্ট করতে হচ্ছে, পেমেন্টটা ও বাইরের থেকে না দিয়ে লোকালি কোনো প্রাইভেট অ্যাকাউন্ট ওপেন করে সেখানে রেমিট করা হলো, পরে ইম্পোর্ট হলে হ্যাঁ, প্রোডাক্ট। ওখান থেকে উনি ডেবিট করে নিলেন, তাই না? বুঝতে থ্যাংক ঠিক ইউ। আছে, এটা কিন্তু ইম্পোর্টের এটা ইয়ে ছিল। তার মানে এটা আপনি এনআরবি যারা, আপনি যেটা বলেছেন, অবশ্যই রেসিডেন্টরা তো সেটা ওপেন করতে পারবেন না, এবং তারা তো অবশ্যই সেটার কোনো পেমেন্ট অব্লিগেশন করতে পারবেন না। মেইনলি যেটা হয়ে থাকে, অনেক সময় ধরেন উনার একটা বিজনেস আছে, কিন্তু উনি ধরেন ওয়েজ আর্নার্স রেমিটেন্স হিসেবে বাইরে চলে গেছেন। এখন বিজনেসটা রান করার জন্য ওনার কিছু র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হবে। এখন ওনার যদি মানে প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট থাকে ওই এনআরবি, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে কিন্তু উনি সেই অ্যাকাউন্ট অব্লিগেশনটা, পেমেন্ট অব্লিগেশনটা মিট আপ করতে পারবেন। বোঝাতে পেরেছি? জি থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, মোস্ট ওয়েলকাম। জি, আচ্ছা, এখন দেখেন ইন্টারেস্ট নিয়ে আমি আর কথা বলবো না, কারণ ইন্টারেস্ট কিন্তু আপনারা, ও সরি, এখন কিন্তু আর ইয়ে নেই, জানি ইউরো কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট নেই, এটা আমি কেটে দিলাম। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে সোফার প্লাস, মনে আছে আপনাদের যে পড়িয়েছিলাম আগের ইন্টারেস্ট গুলো, কি আপনারা কি জি পড়েছেন? জি ম্যাডাম, জানেন তো? সোফার প্লাস 2.5% বা হ্যাঁ সোফার হ্যাঁ হ্যাঁ, প্লাস 2.5% প্লাস ইয়ারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আগেরটা যেমন আপনার এনএফসিডি ছিল, ওয়ান টাইপ অফ ফরেন কারেন্সি ছিল, ফরেন কারেন্সিতে একটা এফডিআর ছিল, তাই না? এনএফসিডির নেচারটা মনে আছে আপনাদের? এনএফসিডির নেচারটা কি ছিল? ফরেন কারেন্সিতে ওয়ান টাইপ অফ এফডিআর। আরএফসিডিটা কি 1 ছিল? মান্থ, হ্যাঁ, 3 মান্থ। আরএফসিডিটা কি ছিল? হ্যাঁ, আর আরএফসিডি সেটা কি ছিল? সেভিংস অ্যাকাউন্টের মতো নেচার ছিল, তাই না? জি জি সো এই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্টের নেচারটা হচ্ছে ওয়ান টাইপ অফ টার্ম ডিপোজিট। হ্যাঁ, ওয়ান টাইপ অফ, যেখানে আমরা বলে দিই একটু, টার্ম ডিপোজিট, যেহেতু ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হয়েছে, এটা আমি আপনাদের আগে যে সার্কুলারটা দিয়েছি, এটাও হলো টার্ম ডিপোজিট। এবং টার্ম ডিপোজিটের নেচারটা কি? এটা হচ্ছে 1 মান্থ, 3 মান্থ, তারপরে হলো 6 মান্থ, তারপর হচ্ছে 12 মান্থ। কোন কোন কারেন্সিতে ওপেন করতে পারবে? আমাদের যে 9টা কারেন্সি আছে, ডলার, ইউরো, পাউন্ড স্টার্লিং, জাপানিজ ইয়েন, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুরি ডলার, জাপানিজ ইয়েন, চাইনিজ ইউয়ান। হ্যাঁ, 9টা কারেন্সিতে, এটা ক্ষেত্রেও কিন্তু 9টা কারেন্সিতে ওপেন করতে পারবে। এবং আমরা যে আগে যেটা দেখেছিলাম, যে কিভাবে আপনি ইন্টারেস্ট রেটটা আপনি ক্যালকুলেট করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা 2022 সালে যে সার্কুলারটা পেয়েছি না, এই যে এফি সার্কুলার নাম্বার 19, আপনাদের প্রথমবার যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এফি সার্কুলার নাম্বার 19 ডেটেড 2022, এবং সেখানে বলা আছে যে 1 year and up to 3 years benchmark reference rate plus 2.25%। এবং এখানে যেহেতু টার্ম ডিপোজিট কিন্তু ওয়ান টাইপ অফ এফডিআর না, অনেকটা এই টাইপের এফডিআর টার্ম ডিপোজিটের হিসাবে এখানে ধরা হয়। কিন্তু সে যদি ধরেন 1 মাসের বেশি 3 মাসের কম রাখে, তাহলে একটা রেট পাবে। সে যদি 3 মাস থেকে 6 মাস রাখে, তাহলে একটা রেট পাবে। 6 মাসের জন্য রাখে অথবা 12 মাসের জন্য রাখে, তাহলে একটা রেট পাবে। কিন্তু আপনি রেটটা ক্যালকুলেট করবেন আপনাদের আগে যেটা শেয়ার করেছিলাম, যে বেঞ্চমার্ক রেফারেন্স রেট প্লাস 2.25%। যেমন 1 ইয়ার থেকে 1 বছর
থেকে 3 বছর পর্যন্ত যেটা ছিল সেটা হলো বেঞ্চমার্ক রেফারেন্স রেট প্লাস 2.25%। তার থেকে যদি কম হয় তাহলে অবশ্যই বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সাথে 2.25 না যোগ করে তার থেকে আরেকটু কম যোগ করতে হবে। তো সেভাবে আপনারা ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করতে হবে। কিন্তু আমাকে কিন্তু এখন আর ইউরো কারেন্সি ডিপোজিট নেই, যেটা আছে সেটা হচ্ছে বেঞ্চমার্ক রেফারেন্স রেট, মানে সোফার, সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট। এটা হচ্ছে আপনার ইউএস ট্রেজারির একটা কি বলবো কল মানি রেট, এবং ফেডারেল রিজার্ভ সেটাকে ইয়ে করে থাকে, অ্যানাউন্স করে থাকে। এবং এখানে যদি আপনি টার্ম ডিপোজিট হিসাবে ওই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট রাখেন তাহলে সেটা একই নিয়ম। এটা 1 মাসের কম রাখলে সেখানে সে কোনো ধরনের ইন্টারেস্ট পাবে না, এবং অবশ্যই তাকে $1000 রাখতে হবে অথবা 500 পাউন্ড স্টার্লিং রাখতে হবে, অর ইকুইভ্যালেন্ট ইন এনি আদার কারেন্সি। এনি আদার কারেন্সি মানে হচ্ছে এই দুটা ছাড়া আদার যে 7টা কারেন্সি আছে তার ইকুইভ্যালেন্ট হতে হবে। তো সেক্ষেত্রে এটা ওয়ান টাইপ অফ টার্ম ডিপোজিট। এখানে 1, 3, 6, 12 মান্থের জন্য সে রাখতে পারে, এবং এটার ইন্টারেস্ট হবে আপনারা আগে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেঞ্চমার্ক রেফারেন্স রেট, এবং সেটার উপর ডিপেন্ড করে যেমন এখানে 1 থেকে 3 বছরের ক্ষেত্রে বলা আছে 2.25%, কিন্তু এক্ষেত্রে আপনারা নিজেদের মতো করে সেই ইন্টারেস্ট রেটটাকে বেস ধরে আপনারা সেভাবে দিবেন, এবং ব্যাংকের যে ইন্টারনাল পলিসি এবং আদার ব্যাংকের যে প্র্যাকটিস সেইভাবেই সেটাকে ইন্টারেস্ট রেটটাকে ক্যালকুলেট করা হয়। এবং আরএফসিডির ক্ষেত্রে যেমন বলা হয়েছিল যে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের উপর ডিপেন্ড করে ইন্টারেস্ট রেটটা দেওয়া হবে। আর এখানেও আপনি ইন্টারেস্ট কতটুকু দিতে পারবেন, সে যদি এটা 1 মাসের জন্য 1 মাসের কম রাখে তাহলে সেই ইন্টারেস্টটা পাবে না। আর অ্যামাউন্ট তার কত হতে হবে, $1000 অথবা 500 পাউন্ড স্টার্লিং অথবা তার ইকুইভ্যালেন্ট ইন এনি আদার কারেন্সি। কয়টা কারেন্সিতে সে এটা ওপেন করতে পারবে? কয়টা কারেন্সিতে? টোটাল 9টা কারেন্সিতে। 9 কারেন্সিস। হ্যাঁ, ওই যে আগে যে সার্কুলারটা দিয়েছিলাম সেই সার্কুলারটাই আপনারা দেখবেন ওই 9টা কারেন্সিতে প্রাইভেট। বেঞ্চমার্ক রেফারেন্সটা কি ম্যাডাম? বেঞ্চমার্ক রেফারেন্স রেট হচ্ছে এটা হচ্ছে একটা, আগে যেমন আমরা ইউজ করতাম না লিবোর, জি লং জি জি, ডট বলুন, ইন্টারব্যাংক হ্যাঁ, অফার বলুন। রেট। হ্যাঁ, ওটা তো চলে, এখন আমরা ইউজ করছি না। এরপরে কিন্তু আমরা ইউজ করতাম হচ্ছে ইউরো কারেন্সি রেট। এখন আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে বেঞ্চমার্ক রেফারেন্স রেট। এটা হচ্ছে আমরা বেঞ্চমার্ক হিসাবে ধরবো এটাকে সোফার, সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট। এটা হচ্ছে ইউএস ট্রেজারি যেটা আছে উনাদের একটা কল মানি রেট। উনারা যেটা করে থাকে মানে সোফার টাকাই আমরা বেঞ্চমার্ক রেফারেন্স ধরবো। এক্স্যাক্টলি মানে ওইটাই আমাদের বেঞ্চমার্ক রেফারেন্সটা ধরবো সোফারটা। জি, তার সাথে আপনি যোগ করেন। যেমন আপনাদের যে ট্রেজারির প্রতিদিন আপনারা সকালে যে এসে যে শীটটা পেয়ে থাকেন, হ্যাঁ, বিভিন্ন কান্ট্রি মানে ইয়ের কারেন্সির এগেনস্টে কি পরিমাণ বিসি সেলিং রেট ও ডিসাইড রেট, তাই না, পেয়ে থাকেন না? তার সাথে নিজে কিন্তু 2টা রেট থাকে। একটা হচ্ছে সোফার রেট থাকে। সোফারের যে রেটটা সেটা যদি 1 মাস 3 মাসের জন্য সে ডিপোজিট রাখে তাহলে ওইটার সাথে আজকে যে রেটটা পেলেন এবং সে 3 মাসের জন্য ডিপোজিট রাখবে, আজকের সেই রেটের সাথে 2.25 যোগ করে আপনি ধরেন সেই আপনি ইন্টারেস্ট রেটটা তাকে দিবেন। ঠিক আছে, বেঞ্চমার্ক রেফারেন্স রেট সেভাবে আপনি ওই আপনার যে রেট শিট আছে সেই রেট শিট থেকে দেখে নেবেন। আচ্ছা, তাহলে গেল আপনার প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। এটা ম্যাডাম গেল। একটা কোশ্চেন ছিল। জি বলেন প্লিজ। আর এটা কি এই ইন্টারেস্টটা কি ট্যাক্সেবল নাকি? আচ্ছা, আমি যতদূর জানি ইন্টারেস্টটা ট্যাক্স ফ্রি। আচ্ছা আমি বলি, ট্যাক্স এক্সেম্পটেড। এনএফসিডির ক্ষেত্রে যেটা আগে ছিল, আমরা যেটা পড়েছিলাম যে এনএফসিডির ক্ষেত্রে যেহেতু সে হিউজ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পায়, সেটা আগে ট্যাক্স এক্সেম্পটেড ছিল, কিন্তু পরে কিন্তু সেটা ট্যাক্সেবল হয়েছে একটা সার্কুলারের মাধ্যমে এনএফসিডির ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু আরএফসিডির ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেটটা পায় এটা ট্যাক্সেবল নাকি এটা আমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, এনএফসিডির ক্ষেত্রে কিন্তু আপনাকে সার্কুলার দিয়ে বলে দিয়ে দেওয়া হয়েছে যে দ্য ইন্টারেস্ট অন ডিপোজিট ইনটু দিস অ্যাকাউন্ট ইজ নট ট্যাক্স এক্সাম্পটেড। এনএফসিডির ক্ষেত্রে ম্যাডাম ওই সার্কুলার রেফারেন্সটা কি পাওয়া যাবে? অবশ্যই ওই সার্কুলারটা আমি দিব এনএফসিডির ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এনএফসিডিটা। এনএফসিডির ওই সার্কুলারটা আমি দিয়ে দিব, কিন্তু আরএফসিডিটা আমি একটু দেখবো। হ্যাঁ, যেহেতু এটা মানে ওরকম টার্ম ডিপোজিট না, তো মানে এত বেশি সময়ের জন্য রাখে না। 1 মিনিট, না না না, ভুলে চলে গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনএফসিডিটা দিব, কিন্তু আরএফসিডি ট্যাক্স এটা দিতে হবে কিনা বা ট্যাক্সেবল কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি, আমাকে একটু দেখে জানাতে হবে। হ্যাঁ, কিন্তু এটা ওয়ান টাইপ অফ, নেচারটা হলো অনেকটা টার্ম ডিপোজিটের মতো রাখতে পারে এবং সে
1 মাস, 3 মাসের জন্য রাখতে পারে, 6 মাসের জন্য রাখতে পারে, 12 মাসের জন্য রাখতে পারে। আচ্ছা, এটা আমি একটু দেখে আপনাকে জানাবো, হ্যাঁ, ট্যাক্স সম্পর্কে। কিন্তু এনএফসিডির ক্ষেত্রে বলা আছে যে আপনি যে ডিপোজিটটা পাবেন, ডিপোজিটে যে ইন্টারেস্ট রেটটা পাবেন, সেটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড না, নট ট্যাক্স এক্সাম্পটেড। ওকে। আচ্ছা, এই এফি সার্কুলার নাম্বারটা আপনারা কত আছে? এই এফি সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এফি সার্কুলার 15, একটু বের করে দেখেন তো। এফি সার্কুলার 15, ডেটেড July 17, 2022। এখানে বলা আছে, it has been decided to temporarily permit AD to raise fresh deposit under NFCD without reference। আচ্ছা না, এটা আলাদা। আচ্ছা, ওইটা আমি পাঠিয়ে দিব। কিন্তু RFCD ট্যাক্স এক্সাম্পটেড কিনা, ট্যাক্স সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা, যদি কিছু বলা না থাকে তাহলে তো ট্যাক্স এক্সাম্পটেডই হবে, তাই না? তাও একটু আমি জেনে তারপর আপনাদের জানাবো, হ্যাঁ? আচ্ছা, তাহলে আপনাদের যদি আমরা কোয়েশ্চেন করি যে প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট কারা ওপেন করতে পারবে, পারবেন না বলতে? জি ম্যাডাম। হ্যাঁ, কারা ওপেন করতে পারবে? বেঞ্চমার্ক, হ্যাঁ, বেঞ্চমার্ক রেফারেন্স রেট। দেখেন, নট ম্যান্ডেটরি। এই যে এখানে আমরা বলেছি ইন্টারেস্ট নট ম্যান্ডেটরি বাট টার্ম ডিপোজিট ইট ইজ ম্যান্ডেটরি। ওকে, তাহলে কে কে ওপেন করতে পারবে? এই 4টা ক্যাটাগরিতে যারা আছে তারা ওপেন করতে পারবে। এই অ্যাকাউন্টে কোন কোন ট্রানজেকশন, কোন কোন ট্রানজেকশন, ডেবিট ক্রেডিট ট্রানজেকশন কি কি হবে অ্যাকাউন্টে এটা বলা হয়েছে, ডেবিট ট্রানজেকশন কি হবে এটা বলা হয়েছে, এবং এটার নেচারটা কেমন। টার্ম ডিপোজিট যদি 1 মাসের যদি কম হয় তাহলে সে কোনো ইন্টারেস্ট পাবে না, কিন্তু 1 মাসের বেশি হলে সে অবশ্যই ইন্টারেস্ট পাবে। এবং ইন্টারেস্ট রেটটা যেটা আপনাদের 2022-এ যে সার্কুলার এসেছে, বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সাথে আপনি একটা রেট যোগ করে সেটা চার্জ করে তাকে ইন্টারেস্ট হিসাবে দিবেন। এবং সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই তাকে 1 মাসের কম হলে সে পাবে না, এবং অ্যামাউন্ট হচ্ছে 1000 অথবা 500 পাউন্ড স্টার্লিং অথবা ইকুইভ্যালেন্ট আদার কারেন্সি, এবং 9টা কারেন্সিতে আপনি প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। এরপরে যেটা আছে খুবই ইম্পর্টেন্ট। ম্যাডাম, কি বলেন, প্লিজ বলেন হারুন ভাই। এই আচ্ছা, ওই যে ক্রেডিটের বিষয়টা, যে ইনওয়ার্ড রেমিটেন্স, তার মানে একজন যদি এফসি অ্যাকাউন্ট এই দেশে খুলে বিদেশে যায়, সে ওই রেমিটেন্স পাঠাইতে পারবে এরকম? হ্যাঁ, পারবে। এটাই মানে, অন্য কেউ এই অ্যাকাউন্টে তো পাঠাইতে পারবে না, যে তার কোনো রিলেটিভস থাকে একটা এখানে মানে। রিলেটিভ থাকে, শুনেন, রিলেটিভ যদি থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে উনার এই যে যদি মানে নন রেসিডেন্ট বাংলাদেশ প্রাইভেট, হ্যাঁ, উনি যদি কোনো এফসি অ্যাকাউন্ট ওপেন করতে পারে, ওপেন করলেন, সাপোজ ধরেন উনি আমি ধরেন অ্যাকাউন্ট ওপেন করে আমি বিদেশে চলে গেলাম, বা একজন ওয়েজ আর্নার্স বিদেশে চলে গেল, ঠিক আছে। এখন ধরেন ওনার সাথে ওনার গ্রামের আরো 5-6 জন বা আরো আশেপাশে আরো একজন ধরেন ইটালিতে বা গেল। এখন উনি বললেন যে আমার তো প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট আছে, কিন্তু ওনারা যারা বাকিরা যারা গেলেন ওয়েজ আর্নার্স হিসাবে, তারাও টাকা পাঠাতে চাচ্ছেন, এবং তারা এই প্রাইভেট ফরেন কারেন্সি, হ্যাঁ, টাকা পাঠাতে চাচ্ছেন, কিন্তু তাদের কোনো অ্যাকাউন্ট নাই। কিন্তু এই অ্যাকাউন্টের একটা বৈশিষ্ট্য হলো এই যে সকালবেলা একটা ডিম সিদ্ধ করে খাওয়া, হ্যাঁ, একটা ডিম খেতে হবে। হ্যাঁ, একটু কাইন্ডলি করতে হবে। এই অ্যাকাউন্টের একটা বৈশিষ্ট্য হলো, যারা নন রেসিডেন্ট বাংলাদেশি যদি একজন সে অ্যাকাউন্ট ওপেন করতে পারে, তাহলে অন্যান্য যারা আছেন দেশের বাইরে যারা এনআরবি আছেন তারাও কিন্তু ওই পার্টিকুলার ওই যে পার্সন প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করে গেছে সেই অ্যাকাউন্টে কিন্তু সে টাকাটা জমা রাখতে পারবেন। বোঝাতে পারছি? সাপোজ ধরেন একসাথে 7 জন ওয়েজ আর্নার্স হিসাবে দেশের বাইরে গেলেন, এখন একজন প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করে গেলেন, কিন্তু বাকি যারা 6 জন তারা তো সেটা তো ওপেন করলেন না। এখন ওনারাও সেটা টাকা সেন্ড করতে চাচ্ছেন। এখন টাকা যদি সেন্ড করতে চান, কিছু হলেও তো তাকে ফর্মালিটিস এখানে করতে হবে। তো সেক্ষেত্রে সেটা একটা মানে অপশন ওপেন রাখা হয়েছে যে এই অ্যাকাউন্টে বাকি যারা আছেন 6 জন বা 5 জন, তারা সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা সেন্ড করতে পারবে ওনার অ্যাকাউন্টে, এবং ওই অ্যাকাউন্ট থেকেই ওই টাকাটা যার যার ফ্যামিলিতে সেই টাকাটা ওনারা মানে ওনাদের মধ্যে কথা বলে নিল, টাকাটা ওই অ্যাকাউন্টে জমা হলো, দেন ওইখান থেকে টাকাটা অন্যান্যরা নিয়ে গেল। এটা কি মানে ওয়েজ আর্নার্স যারা আছে তাদেরকে একটু ফ্যাসিলিটেট করা। বোঝাতে পারছি? থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, জি বলেন, এক্সকিউজ মি, এরকম কি হয় যে একজন আর্নার্স এফসি অ্যাকাউন্ট খুলে গেল, তো বিদেশ চলে গেল, তো তারপরে এখান থেকে তার অ্যাকাউন্টে অন্য কেউ টাকা জমা দিলে উনি ওখান থেকে কি উঠাইতে পারবে? মানে ওই বিদেশ থেকে কি বাংলাদেশ থেকে জমা দিল, তো
তো বাইরে থেকে কি টাকা উঠাই নিতে পারবে কিনা? আচ্ছা, এখানে আমি বলছি কি কি ক্রেডিটেড বলছি, ক্রেডিট ডেবিট জি দুটো জি ট্রানজেকশন জি স্পেসিফিক করা আছে, হ্যাঁ। জি, থ্যাংক ইউ। ওগুলো একটু বলছি, আসছি ওখানে, হ্যাঁ। এখন দেখেন, এটা হলো একটা নিয়ম। এখন এটাতে কারা কারা ওপেন করতে পারবেন? এই যে যেটা বললাম, নন রেসিডেন্ট বাংলাদেশি যারা। এলিজিবল কমন ফিচার্স গুলো কি কি একটু দেখেন। এলিজিবল কমন ফিচার্স গুলো কি কি? বাংলাদেশি ন্যাশনাল ওয়ার্কিং, আর্নিং অ্যাব্রড ইনক্লুডিং সেলফ এমপ্লয়েড বাংলাদেশি মাইগ্রেন্ট প্রসিডিং অ্যাব্রড অন এমপ্লয়মেন্ট। সেলফ এমপ্লয়েড হতে পারে অথবা ওয়েজ আর্নার্স হিসাবে এসে বাইরে কোনো ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানিতে কাজ করতে পারেন, হ্যাঁ। এবং এই অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু দেখেন, আগেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যদি ফরেন ডিপ্লোম্যাটরা খুলতে চায় অথবা কোনো ফরেন ফার্ম খুলতে চায় অথবা কোনো এক্সপ্যাট্রিয়েট এমপ্লয়িজ যারা আছে ফরেন নেশন তারা ওপেন করতে চান, সেক্ষেত্রে কি লাগবে না? সেক্ষেত্রে কিন্তু আপনাকে, আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি ইন্টারেস্ট পেতে চান আপনার এই অ্যামাউন্ট থাকতে হবে, তাই না? কিন্তু এখানে বলা হয়েছে আপনার কোনো ইনিশিয়াল ডিপোজিট লাগবে না। এখানে বলা আছে আপনার কোনো ইনিশিয়াল ডিপোজিট ছাড়াই আপনি কি করতে পারবেন, এই অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। আর ইন্টারেস্ট পেইড বাই এডি বেসড অন ইন্টারিম বেসিস। তার মানে সে 1 মান্থের জন্য খুলছে না, 3 মান্থের জন্য খুলছে না, 3 মান্থসের জন্য খুলছে না, 6 মান্থ না 12 মান্থ, সেটার উপর ডিপেন্ড করে সে ইন্টারেস্ট রেটটা পাবে। ওকে। এখন এখানে কি কি ক্রেডিটেড হবে আর ডেবিটেড হবে, যেটা আপনারা জিজ্ঞেস করছেন। এখানে ক্রেডিট হবে হচ্ছে ডিপোজিটেড বাই দ্য ওয়েজ আর্নার্স, তার মানে বাইরে যারা আছেন তারা যে ওয়েজটা সেন্ড করছেন, ইনওয়ার্ড রেমিটেন্স, সেটা এখানে ক্রেডিটেড হবে। তারপরে কি কি ক্রেডিটেড হবে দেখেন, raised by ADs through proceed of comfortable foreign exchange via foreign currency traveler check draft into Bangladesh by account holder while on temporary visit to Bangladesh, provided such foreign currency in excess of 10,000 হবে, এখানে 5,000 হয়ে গেছে, এটা 10,000 হবে, হ্যাঁ। যেমন আমরা আরএফসিডির ক্ষেত্রে দেখেছিলাম না, মনে আছে আপনাদের? একজন রেসিডেন্ট, অর্ডিনারিলি রেসিডেন্ট, উনি যদি দেশের বাইরে যান ট্রাভেলের জন্য, ট্রাভেল করে ফেরত আসলে উনি একটা অ্যাকাউন্টে টাকাটা জমা রাখতে পারেন। যদি 10,000 এর বেশি হয় ডিক্লেয়ার করে, 10,000 এর কম হলে উইদাউট ডিক্লারেশনে সে আরএফসিডি অ্যাকাউন্টে টাকাটা জমা রাখে। কিন্তু এক্ষেত্রে ধরেন একজন কি বললাম যে একজন এনআরবি যিনি আছেন, সাপোজ ঈদের সময় উনি দেশে আসলেন, হ্যাঁ, অথবা ধরেন কোনো পার্টিকুলার কারণে উনি দেশে আসলেন, এবং দেশে আসার সময় উনি কি করতে পারেন, যে টাকাটা নিয়ে আসবেন সে টাকাটাও কিন্তু উনি প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন। আর যদি 10,000 ইউএস ডলারের বেশি হয়, অবশ্যই আমাদের যে রেগুলেশন, সেটা ফর্ম অফ মানি অ্যান্ড জুয়েলারি যে ফর্মটা আছে সেইটাতে কাস্টম ডিক্লারেশনের মাধ্যমে যখন অ্যারাইভেল যখন উনি অ্যারাইভ করবেন বাংলাদেশে, তখন কিন্তু উনি টাকাটা প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন। সো এই দুটা জিনিস কিন্তু শুধুমাত্র ক্রেডিটেড হবে। আর ডেবিট কি কি হবে দেখেন, পেমেন্ট মে বি মেড টু বি অ্যাব্রড ফ্রিলি, তার মানে উনি কিন্তু যে কোনো সময় টাকাটা কি করতে পারবেন, বাইরে ফ্রিলি মানে কি করতে পারবেন, নিয়ে মানে পাঠিয়ে দিতে পারবেন। লোকাল ডিসবার্সমেন্ট, উনার একটা ফ্যাক্টরি আছে বা একটা এগ্রিকালচারাল ফার্ম আছে অথবা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, ওখানে উনার লোকাল ডিসবার্সমেন্ট বা কিছু টাকা দরকার আছে, এখন সেটা কি করতে পারবেন, প্রাইভেট ফরেন কারেন্সি থেকে সেটাকে টাকায় কনভার্ট করে সেটা দিয়ে উনি কি করতে পারবেন, উনি সেটাকে তার যে অব্লিগেশন গুলো আছে সেগুলো মিট আপ করতে পারবেন। আর যেটা ওই যে আপনাদের একটু আগে বললাম, যে উনি যদি কোনো ইম্পোর্ট করে থাকেন বা উনার কোম্পানি যদি কোনো কিছু র মেটেরিয়ালের দরকার হয়, তাহলে উনি এই অ্যাকাউন্ট থেকে কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। তাহলে এই ট্রানজেকশন গুলো ক্রেডিটেড হবে, এই ট্রানজেকশন গুলো ডেবিটেড হবে। তাহলে ক্রেডিট কি কি হবে? ক্রেডিট হবে কি, ওয়েজ আর্নার্সের যিনি ওয়েজ যেটা পাঠাচ্ছেন বিদেশ থেকে, সেটা ইনওয়ার্ড রেমিটেন্স, সেটা ক্রেডিটেড হবে। উনি যদি ট্রাভেল পারপাজে আসে, তাহলে সেখানে যে অ্যামাউন্টটা নিয়ে আসলেন সেই অ্যামাউন্টটা উনি জমা রাখতে পারবেন। আর যদি 10,000 ইউএস ডলারের বেশি হয়, তাহলে এফএমজি ফর্মে ডিক্লেয়ার দিয়ে উনি পেমেন্ট করতে পারবেন। এখান থেকে কি কি অ্যামাউন্ট ডেবিটেড হবে? ডেবিট হবে কোনগুলো, যেগুলো হচ্ছে উনি ওনার যদি কোনো বাইরে সেটা ইজিলি উনি সেন্ড করতে পারবেন, পেমেন্ট মে বি মেড টু অ্যাব্রড ফ্রিলি। তারপরে হচ্ছে লোকাল ডিসবার্সমেন্ট করতে হলে অবশ্যই সেটাকে টাকায় কনভার্ট করে পেমেন্ট করতে হবে। আর যদি কোনো ইম্পোর্ট করতে চান, পেমেন্টের মাধ্যমে, ইম্পোর্ট পেমেন্টও কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে উনি করতে পারবেন। তাহলে এটা হচ্ছে প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। আর ওই যে এই অ্যাকাউন্ট অন্যান্যরাও যে ইউজ করতে পারবেন বাইরে যারা আছেন,
এই রিলেটেড সার্কুলারটা আমার এখনো এখানে নেই, সার্কুলারটা থাকলে আপনাদের আমি সেন্ড করে দিব। আচ্ছা 3 নাম্বারটা দেখেন, তাহলে আপনারা পারবেন না যদি বলি যে হু আর এলিজেবল টু ওপেন, কি বললাম, হু আর এলিজেবল টু ওপেন দ্য প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। জি ম্যাডাম। এখানে তো ম্যাম প্রাইভেট ফরেন কারেন্সি তো লেখা নাই, লেখা আছে এফসি অ্যাকাউন্টস অফ নন রেসিডেন্ট বাংলাদেশ। সরি এফসি অ্যাকাউন্ট অফ নন রেসিডেন্ট বাংলাদেশি, পারবেন না? এফসি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যদি নন রেসিডেন্ট বাংলাদেশি যারা এফসি অ্যাকাউন্ট ওপেন করতে চান। কারা কারা ওপেন করতে পারবেন? মেইনলি যারা এনআরবি আছেন, এবং এক্ষেত্রে কোন কোন ট্রানজেকশন ক্রেডিটেড হবে, কোন কোন ট্রানজেকশন ডেবিটেড হবে, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। ওকে, এখন আমাকে বলেন তো এখানে আপনার কয়টা কারেন্সি আমি ইউজ করতে পারবো? 9টা কারেন্সি। 9টা কারেন্সি, ঠিক আছে। ইয়ারকিউ ছাড়া কিন্তু মোটামুটি সবগুলোর ক্ষেত্রে আমাকে 9টা কারেন্সি আমি ইউজ করতে পারবো। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইলাস্ট্রেট দ্য রেগুলেশন অফ এফসি অ্যাকাউন্ট অফ ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউস। দেখেন এখানে যেটা আছে, আমরা জানি যে ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস যেগুলো আছে, ডিউটি ফ্রি যে সবগুলো আছে, তাদেরও কিন্তু এফসি অ্যাকাউন্ট ওপেন করতে পারে এটি। ওকে, এখন যেহেতু ওনারা ডিউটি ফ্রি শপ, এবং যেটা এখানে বলা আছে যে এডিস মে ওপেন ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস, যেগুলো ডিউটি ফ্রি শপ নামে পরিচিত, লাইসেন্স বাই দ্য কাস্টম অথরিটি অন দ্য ফলোইং কন্ডিশন। প্রিরিকুইজিট হচ্ছে convertible foreign currency received only on account of sale of merchandise may be credited to this account. তার মানে ডিউটি ফ্রি আমরা আগে পড়েছিলাম, মনে আছে যে এডি ব্যাংক ব্রাঞ্চ, মানি চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার, এবং লিমিটেড মানি চেঞ্জারের মধ্যে একটা আছে ডিউটি ফ্রি শপ। তারা মেইনলি কি করে থাকে? সেল করে থাকে, তাই না? সেল করে তারা তাদের এখানে ডিউটি দিতে হয় না, ওয়ান টাইপ অফ ডিউটি ফ্রি শপ যেগুলো থাকে। সো তাদের এফসি অ্যাকাউন্টও একজন এডি ওপেন করতে পারবেন। এবং এখানে কোন কোন জিনিস ক্রেডিটেড হবে? এখানে মেইনলি ক্রেডিটেড হবে ডিউটি ফ্রি শপে যে প্রোডাক্ট গুলো ওনারা সেল করে, সেলের যে প্রসিড, সেলের যে অ্যামাউন্টটা রিসিভ করে তারা, সেই অ্যামাউন্টটা তারা কিন্তু এই অ্যাকাউন্টে রিসিভ করতে পারবে। এই অ্যাকাউন্টে তারা যখন দিবে তখন সেটা ক্রেডিটেড হবে। আর এখান থেকে কি কি কোন কোন ট্রানজেকশন ডেবিট হবে? যেমন ধরেন ফরেন এক্সচেঞ্জ মে বি রেমিটেড অ্যাব্রড only, এটা কিন্তু মাথায় রেখেন, only for the purpose of import of merchandise by the bonded warehouse। তার মানে বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে যে মার্চেন্ডাইজ বা যে কমোডিটি, যে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করা হয়, শুধুমাত্র সেই ইম্পোর্টের পেমেন্টই কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে করা যাবে। এছাড়া অন্য কোনো কারণে কিন্তু এই অ্যাকাউন্ট থেকে টাকা বাইরে সেন্ড করা যাবে না। কারণ কি? এটা কিন্তু ডিউটি ফ্রি শপ, গভর্নমেন্টকে আপনি ডিউটি দিচ্ছেন না, তাই না? তো সেই অ্যাকাউন্টে আপনি প্রসিড রাখলেন, আবার সেটা এমনি ফ্রিলি সেটা আবার সেন্ড করে দিলেন, সেটা করলে হবে না। এখানে বলা হয়েছে যে আপনি ডিউটি ফ্রি শপের যে সেল অফ মার্চেন্ডাইজ করলেন, এবং সেই সেলের যে প্রসিডটা সেটা এই অ্যাকাউন্টে ক্রেডিট করা যাবে। আর ডেবিট কি হবে? আপনি যে মার্চেন্ডাইজ গুলো ইম্পোর্ট করছেন, শুধুমাত্র সেটার পেমেন্টই, এই বন্ডের সেই পেমেন্টই কিন্তু এই এফসি অ্যাকাউন্টের মাধ্যমে করা যাবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ওই ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউসের যদি কোনো লোকাল এক্সপেন্স থাকে, তাহলে লোকাল এক্সপেন্সটা কি করতে পারবে? ওনারা তো সেটা টাকায় তাকে অব্লিগেশনটা মিট আপ করতে হবে, তাই না? সো সেক্ষেত্রে এখানে বলা আছে যে ফরেন এক্সচেঞ্জ ফ্রম দিস অ্যাকাউন্ট মে বি ইন ক্যাশ ফ্রিলি at least 50% of the gross profit at the current exchange rate। তার মানে হচ্ছে তাদের যে প্রফিট হবে, সেই প্রফিটের, গ্রস প্রফিটের 50% এনক্যাশ করে উনি তার লোকাল এক্সপেন্সটাকে মিট আপ করতে পারবেন, এবং সেটা হতে হবে অ্যাট দ্য কারেন্ট এক্সচেঞ্জ রেট। তাহলে আমরা দেখলাম যে একটা ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউসেরও এফসি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এডি,
এবং সেক্ষেত্রে যেটা করা যেতে পারে মেইনলি ডিউটি ফ্রি শপের ক্ষেত্রে তাদের যে প্রসিড গুলো সেল প্রসিড গুলো সেটা এই অ্যাকাউন্টে জমা হবে, সেটা হয়ে যাবে ক্রেডিটেড। আর ওনার ডেবিট হবে কোনগুলো, এই যে মার্চেন্ডাইজ গুলো উনি ইম্পোর্ট করছেন শুধুমাত্র অনলি, দেখেন একটা কথা বলা আছে, only for the purpose of import of merchandise, সেই অ্যামাউন্ট পেমেন্টের জন্যই কিন্তু সেটা এখান থেকে ডেবিটেড হবে। এবং উনার যদি কোনো লোকাল এক্সপেন্স থাকে, লোকাল অব্লিগেশন থাকে, তাহলে এটা ফ্রিলি এনক্যাশ করতে হবে, এবং সেটা করতে হবে যে ওনার যে গ্রস প্রফিট হবে তার 50% এনক্যাশ করে লোকাল এক্সপেন্সটাকে উনি মিট আপ করতে পারবেন আর কি। এটাও গেল আপনার ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস। এরপর হচ্ছে, ম্যাডাম, জি বলেন প্লিজ। এই যে ওদের ইনকামে 50%, তাহলে তো এটা তো ফ্রিকুয়েন্টলি ট্রানজাকশন তো করতেই পারবে না, তারপরও আবার ইনকাম এক্সপেন্ডিচার সাবমিট করে তারপরে এগুলা ডেবিট করতে হবে। এই সাবমিট করবে কার কাছে, বা কোনো পারমিশনের দরকার আছে কি? কি বিষয়, কিভাবে এগুলা? মানে এটা গ্রস প্রফিট কত হলো এটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, এটা তাহলে তো বলতে ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট দিতে হবে, বা এগুলা কাকে প্লেস করবে? হ্যাঁ, তার ধরেন একটা তো ব্যালেন্স শিট থাকবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, একটা স্টেটমেন্ট আছে, তাই না, ইনকাম স্টেটমেন্ট আছে, সে তো একটা অবশ্যই একটা মানে অ্যাকাউন্টিং বুক একটা মেইনটেইন করবে, তাই না? সেটা এই ক্ষেত্রে কি প্রত্যেকটা ক্ষেত্রে কি সে যে খরচ করবে এটার ক্ষেত্রে কি কোনো পারমিশনের দরকার আছে নাকি সে ইজিলি পারবে? না, এখানে পারমিশনের কথা কিছু বলা হয় নাই। এগুলা তো ফ্রিকুয়েন্টলি করতে পারবে না, কারণ এত বারবার সাবমিট করা, বা হয়তো বা বছরে 1-2বার এরকম হতে পারে নাকি? হ্যাঁ, এবং দেখেন শুনেন, এটা হচ্ছে কিন্তু আপনি যখন, আমরা কি বললাম যে একটা এডি লাইসেন্সের ক্ষেত্রে যখন বাংলাদেশ ব্যাংক থেকে সে লাইসেন্স নিচ্ছে, এবং লাইসেন্স কিন্তু 3 জন পায়, তাই না? মনে আছে আপনাদের? জি জি, ব্যাংক ব্রাঞ্চ, আর কে পায়? মানি চেঞ্জার, মানি চেঞ্জার আর চেঞ্জার, লিমিটেড মানি চেঞ্জার। হ্যাঁ লিমিটেড মানি লিমিটেড মানি চেঞ্জার। চেঞ্জার। এই ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস কিন্তু ওয়ান টাইপ অফ লিমিটেড মানি চেঞ্জার, তাই না? জি জি। এবং দেখেন আমরা কিন্তু জিএফিটি গাইডলাইনে বলেন, এখানে কিন্তু আমরা এডি ব্যাংক ব্রাঞ্চের কি কি অব্লিগেশন আছে সেগুলো আমরা পড়েছি। দেন হচ্ছে ক্লাসে, হ্যাঁ ক্লাসে এডি ব্যাংক ব্রাঞ্চের কি কি অব্লিগেশন আছে এটা আমরা পড়েছি, মানি চেঞ্জারের কি কি অব্লিগেশন আছে এটা আমরা পড়েছি। যেমন একটা বিজনেস ডেতে, একদম এন্ড অফ দ্য বিজনেস ডেতে তার $25,000 বেশি হওয়া যাবে না, বেশি হলে তাকে একটা এফসি অ্যাকাউন্টে জমা রাখতে হবে। মনে আছে? মনে আছে আপনাদের? 50,000, আবার সে এফসি অ্যাকাউন্টের ভ্যালু 50,000 এর বেশি হওয়া যাবে না, এবং তাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। মানি চেঞ্জারের ক্ষেত্রে একটু কথা বলি আপনাদের, দেখেন একটু মিউট হতে হবে। হ্যাঁ, ওইখানে কিন্তু ওনাদের আদার্স কোনো রেগুলেশন বা ওভাবে বলা হয় নাই, কিন্তু যেহেতু এটা একটা উনি এডি লাইসেন্স পাচ্ছেন, তাই না, একটা মানি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউসের কথা যদি বলে থাকি, তো সেক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে অবশ্যই আমাকে কিন্তু যে ডিউটি ফ্রি শপগুলো ওনারা কিন্তু যথেষ্ট, কি বলবো, মনিটরিং এর মাধ্যমেই ওনারা থাকেন। যে কোনো কেউ কিন্তু সেটা ইয়ে করতে পারেন না। যেমন আপনি বন্ডেড ওয়্যারহাউস মানে কি, আপনি কোনো ডিউটি দিচ্ছেন না, ডিউটি না দিয়েই কিন্তু গুডস গুলো দেশে নিয়ে আসতেছেন। তো সেক্ষেত্রে কিন্তু প্রপারলি সেটা যদি ইউটিলাইজ না হয়, তাহলে হোয়াট হ্যাপেন্স, গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ থেকে যেমন রেভিনিউ কালেক্ট করছে না এর এগেনস্টে। ওকে, আচ্ছা এরপরে দেখেন, illustrate the regulation of FC account of local and joint venture contracting firm। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক জয়েন্ট ভেঞ্চার আছে না আমাদের দেশে? যেমন পদ্মা ব্রিজ যখন হয়েছে, তারপরে যখন আপনি বলবো যে তখন মেট্রো রেল যখন হয়েছে, তখন কিন্তু বাংলাদেশের সাথে জাইকার একটা জয়েন্ট ভেঞ্চার ছিল। পদ্মা ব্রিজের সময় কিন্তু বিভিন্ন চাইনিজ ফার্ম ছিল, বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চার ছিল, তাই না? এখন এই জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে যখন কোনো ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্টিভিটি হয় বা ইনফ্রাস্ট্রাকচারাল কার্যক্রম পরিচালিত হয়, তখন কিন্তু দেখবেন একটা ফান্ডের, হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডের ব্যাপার থাকে। এই ফান্ডগুলো কিভাবে আসবে, বা কোন অ্যাকাউন্টে আসবে, কোন অ্যাকাউন্টে জমা হবে, এ সম্পর্কে বলা হয়েছে যারা লোকাল এবং জয়েন্ট
মানে লোকাল এবং জয়েন্ট ভেঞ্চার কন্ট্রাক্টিং ফার্ম যেগুলো আছে, যেমন আমাদের পদ্মা ব্রিজ বলেন, মেট্রো রেল বলেন, এলিভেটেড এক্সপ্রেস বলেন, সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমেই আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্টিভিটি গুলো সম্পন্ন হয়েছিল। বাংলাদেশি কিছু কন্ট্রাক্টিং ফার্ম ছিল এবং বিদেশি কিছু কন্ট্রাক্টিং ফার্ম ছিল। ওকে, এখন যেটা হয়েছে এখানে বলা হয়েছে যে ওপেন ফর লোকাল অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার কন্ট্রাক্টিং ফার্ম এমপ্লয়েড টু এক্সিকিউট প্রজেক্ট বাই foreign donors, international donor agencies as per terms of the approved contract with the government authority without prior permission of Bangladesh. ধরেন আমাদের জয়েন্ট ভেঞ্চারে কোনো ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্টিভিটি করবে, সেক্ষেত্রে বাইরের ডোনার এজেন্সি থেকে বা ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা বিভিন্ন যে ডোনার এজেন্সিগুলো আছে, IDB, হ্যাঁ, ADB, তারা যদি কোনো ফান্ড দিয়ে থাকেন এই অ্যাক্টিভিটিটাকে এক্সিকিউট করার জন্য, তাহলে কিন্তু একটা এফসি অ্যাকাউন্ট ওপেন করা যাবে এবং সেই এফসি অ্যাকাউন্টের মাধ্যমেই সেই ফান্ডগুলো আসবে। বোঝাতে পেরেছি? এবং এর জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের কোনো প্রায়র পারমিশন লাগবে না, নাম্বার 1। নাম্বার 2, only foreign exchange received from donor। ভাই একটু এখানে বলা হয়েছে দেখেন, only foreign exchange received from the donor agencies to meet expense of the project can be credited to this account। তার মানে হচ্ছে এই অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্ট ক্রেডিটেড হবে বলেন তো? কোন অ্যামাউন্ট ট্রানজাকশন ক্রেডিটেড হবে? ডোনাররা যদি ওনারা যে টাকাটা মানে ধরেন ফরেন প্রথমে 1 মিলিয়ন পাঠালো, হ্যাঁ, তারপর ধরেন জাইকা 2 মিলিয়ন পাঠালো, তারপরে IMF 3 মিলিয়ন পাঠালো, সো যে পরিমাণ ফরেন ডোনার এজেন্সিস গুলো প্রজেক্টের এক্সপেন্সের জন্য যে পরিমাণ টাকা এই অ্যাকাউন্টে সেন্ড করবে, সবকিছুই সেটা কি হবে? ক্রেডিটেড হবে না ডেবিটেড হবে বলেন? ক্রেডিটেড হবে। হ্যাঁ, শুনেন, ক্রেডিটেড। আপনাদের কিন্তু এই যে ক্লাসের পর আমি একটা পরীক্ষা নিব, ভাইবা, ঠিক আছে? আপনাদের একটা ভাইবা হবে, দেখি আপনারা সবগুলো অ্যাকাউন্ট মনে রাখছেন কিনা। আচ্ছা, যারা কাইন্ডলি একটু ক্যামেরাটা অফ রাখতে পারেন, হ্যাঁ, ক্যামেরা এই যে, হ্যাঁ, একটু অফ রেখেন যদি মনে করেন অফ রাখবেন। আচ্ছা, এরপরে আপনাদের একটা ভাইবা হবে ক্লাসের পরীক্ষার পর, মানে ক্লাসের পর। আচ্ছা, এই অ্যাকাউন্টটা কখন এন্ড হবে? যখন প্রজেক্টটা কমপ্লিট হবে। প্রজেক্টটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি কি করতে পারবেন? কি করতে হবে আপনাকে? অ্যাকাউন্টটা, এফসি অ্যাকাউন্টটা কি করতে হবে? ক্লোজ করে দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে। এখন একটা জিনিস এবার আমরা দেখেছি 2021 সালে একটা সার্কুলার এসেছে, এফি সার্কুলার লেটার নাম্বার 12। সেখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ একটা কথা, দেখেন আপনাদের কিন্তু ট্রু ফলস অথবা এমসিকিউতে আসতে পারে। AD may also open foreign currency account in the name of local and joint venture contracting firm employed to execute project by foreign and national agencies। তার মানে বাংলাদেশের ভেতরেও কিন্তু অনেক ফরেন কোম্পানি কাজ করে, হ্যাঁ, তারাও যদি এখানে ফর এফসি অ্যাকাউন্ট ওপেন করতে চায় ফর কন্ট্রাক্টিং ডিফারেন্ট টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাক্টিভিটি অথবা লোকাল অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার, তারাও কি করতে পারবেন? আলাদা একটা প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট এটার জন্য ওপেন করতে পারবেন। 2021 সালের আগ পর্যন্ত শুধুমাত্র লোকাল এবং জয়েন্ট ভেঞ্চার কন্ট্রাক্টিং ফার্মের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করার জন্য বাইরে থেকে যে ডোনার এজেন্সি গুলো ফান্ড সেন্ড করতো বাংলাদেশে, সেক্ষেত্রে শুধু এফসি অ্যাকাউন্টে সেই ফান্ডটা জমা রাখতে হতো। কিন্তু 21 সালে একটা সার্কুলারে বলা হয়েছে যে বাংলাদেশের ভেতরে অনেক ফরেন কোম্পানি আছে, তারা যদি এখানে মানে লোকাল এবং জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রজেক্ট এক্সিকিউট করতে চায়, তাহলেও কিন্তু তারা কি করতে পারবেন? এই প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্টে টাকাটা জমা রাখতে পারবেন প্রাইভেট ফরেন কারেন্সি না, একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। বোঝাতে পেরেছি? 21 সালের আগে কি ছিল কেউ বলতে পারবেন আমাকে? আকমল ভাই অথবা হারুন ভাই, যে কোনো একজন বলেন তো। 21 সালের আগে, মে 20, 2021 সালের আগ পর্যন্ত কি ছিল? এই 2021 সালের আগে তো শুধুমাত্র যে ফরেন
ডোনার্স এবং ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সিরা শুধুমাত্র এ করতে পারে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর 2021 সালে মের 20 তারিখে কি 2021 বলা সালের পর হয়েছে? থেকে লোকালরাও পারতেছে আর কি, যারা লোকাল ফরেন, কোম্পানি। হ্যাঁ, যারা হ্যাঁ, foreign। ফরেনার আছে তারাও কিন্তু সেটা কি করতে পারবে, একটা ফরেন কারেন্সি অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবেন। এবং এটা কি বলা হয়েছে, এর ডেবিটেড কি হবে, এই অ্যাকাউন্ট থেকে যত ধরনের আপনি প্রজেক্টের কাজ এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ডেবিট হবে। আর এই অ্যাকাউন্টটা কখন ক্লোজ হবে বলতে পারবেন? প্রজেক্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে, প্রজেক্ট থ্যাংক কমপ্লিট ইউ, হওয়ার সাথে থ্যাংক সাথে। ইউ। যখনই প্রজেক্টটা কমপ্লিট হবে আপনার অ্যাকাউন্টটাও কিন্তু এটা ক্লোজ করে দিতে হবে। ওকে, তাহলে এটা গেল 4 নাম্বার। এরপরে 5 নাম্বার, 5 নাম্বারটা আমরা একটু দেখি। 5 নাম্বারটা কি বলা হয়েছে, ইলাস্ট্রেট দ্য রেগুলেশন ফর ফরেন কারেন্সি। জি বলেন। 4 নাম্বারটা তাহলে প্রথমটা কি বলছে, প্রথমটা কে খুলবে? প্রথমটা হচ্ছে খুলবে তো দুইজনই, লোকাল অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার মিলেই এই ফার্মটা মানে এই এফসি অ্যাকাউন্টটা জমা রাখতে পারবে। কিন্তু প্রথমে বলা হয়েছিল বাইরে থেকে যে ডোনার এজেন্সি গুলো আছে তারা আমাদের এই অ্যাক্টিভিটির জন্য কন্ট্রাক্টিং ফার্মের যে প্রজেক্ট সেটাকে কমপ্লিট করার জন্য বাইরের কোনো ডোনার এজেন্সি লাইক IMF, ওয়ার্ল্ড ব্যাংক যে ফান্ড দিবে সেই ফান্ডটা এই অ্যাকাউন্টে জমা হবে। অ্যাকাউন্ট ওপেন বাই কি, লোকাল কেউ? হুম, না, দুইজন অ্যাকাউন্টটা মিলে, ওপেন করবে কি? না, অ্যাকাউন্ট তো দুজন ওপেন মিলে। হবে দুইজন আপনার মিলে। ধরেন আপনি এলিভেটেড jointly। এক্সপ্রেস এর ক্ষেত্রে কি হয়েছিল, বা মেট্রো রেলের ক্ষেত্রে কি হয়েছিল, জাপান এবং বাংলাদেশ, তাই না? দুজন মিলেই তো সে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে। ভেঞ্চারে হবে, তার মানে অপারেটর দুই জায়গারই থাকবে, আমাদের দেশেরও আবার ওই এখন বাহিরেরও। ওনারা মিলে ধরেন এই অ্যাকাউন্ট ওপেন করেছে, কিন্তু এখানে কোন কোন মানে আপনি ফান্ড যে বাইরে থেকে আসবে, আমরা তো তখন কি হয়েছিল সে বাইরে থেকে বিভিন্ন ডোনার এজেন্সির মাধ্যমে, ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সির মাধ্যমে কি হয়েছিল, ফান্ড যখন আসবে তখন সেই অ্যাকাউন্টে টাকাটা জমা হবে, মানে ফরেন কারেন্সিটা জমা হবে। কিন্তু 2021 সালে একটা সার্কুলারের মাধ্যমে বলা হয়েছে শুধু ডোনার এজেন্সি না, বাইরের ডোনার এজেন্সি না, আমাদের দেশের মধ্যে যারা দেশের ভিতর যারা ফরেন কোম্পানি কাজ করে তারা যদি লোকাল এবং জয়েন্ট ভেঞ্চারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কন্ট্রাক্টিং ফার্মে তারা কন্ট্রিবিউট প্রজেক্ট করতে চায়, সেক্ষেত্রে তারাও কিন্তু এই এফসি অ্যাকাউন্টে টাকাটা মানে ফরেন কারেন্সিটা জমা রাখতে পারবে। আগে শুধু ছিল ডোনার এজেন্সি, এখন কি বলা হয়েছে, এফি সার্কুলার 12 মাধ্যমে বলা হয়েছে, সার্কুলার লেটার 12 মাধ্যমে বলা হয়েছে, ইট ইজ টু ক্ল্যারিফাই দ্যাট AD may also open foreign currency account in the name of local and joint venture contracting firm employed to execute project by foreign and national agencies. Foreign and national agencies আগে শুধু ছিল ডোনার এবং ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সিস। ম্যাডাম, এই যে জয়েন্ট ভেঞ্চার যে অ্যাকাউন্ট গুলো এফসি অ্যাকাউন্ট খোলা হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম যে যারা বিদেশি পার্টনার থাকবে তারা ওই দেশ থেকে যে রেমিটেন্স আনবে ওইটা জমা হবে, কিন্তু যারা লোকাল পার্টনার থাকবে তারা কি টাকা অ্যাকাউন্টটা কনভার্ট করে এফসি তে ঢুকাবে? কারণ টাকা তো আর জমা দিতে পারবে না। না না, টাকা তো জমা দিতে পারবে না। আপনার জয়েন্টলি, মানে ফান্ডটা তো রেজ হবে জয়েন্টলি একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য। তাহলে ফরেনাররা তো রেমিটেন্স আনবে, কিন্তু লোকালরা ফান্ডটা দিবে কি? এখানে না, লোকালের কথা তো এখানে বলা হয় না, এখানে মেইনলি বলেছে যে কারেন্ট অ্যাকাউন্ট করা যেতে পারে। হ্যাঁ, না, এখানে যেটা বলা হয়েছে তার ধরেন ওনার যেটা হারুন হতে ভাই যেটা বোঝাতে চাচ্ছে, ম্যাডাম হারুন ভাই যেটা বোঝাতে চাচ্ছে, এই যে হচ্ছে এফসি যে অ্যাকাউন্টটা আগেরটার ক্ষেত্রে খুললো, ডোনাররা ডলার পাঠালো, ডলারের হ্যাঁ, রেমিটেন্স হলো, ডলার পাঠালো, তাহলে দেশের ভিতরে যে অ্যাকাউন্টটা হবে যে লোকাল এবং ফরেন এজেন্সি দ্বারা, তখন কিভাবে লোকাল পার্টনাররা মানে দেশের লোকাল local পার্টনাররা কিভাবে টাকাটা দিবে, আরে লোকালের right. ক্ষেত্রে লোকাল পার্টনাররা, তাই না? সো লোকাল পার্টনার ধরেন আপনার যদি ওনাদের কি থাকতে পারে, ওনাদের বিভিন্ন ধরনের, ধর এনএফসিটি তো ওনাদের, এটা তো ফার্ম, তাই না? এটা ফার্ম, এটা তো কোনো ব্যক্তির নামে না। এখানে তো ওনাদের কথা এখানে ভাবে বলা হয় নাই। আচ্ছা, এই যে ম্যাডাম, দেখেন, এই দুইটার পার্থক্যটা আমি বুঝতেছি না। প্রথমটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডোনার ইন্টারন্যাশনাল, বাইরের থেকে পাঠাবে, একেবারে বাইরে থেকে, ফান্ড আসবে বাইরে থেকে, আর বাইরে পরেরটা থেকে হচ্ছে আসবে। দেশ থেকে, পরেরটা হচ্ছে দেশে দেশের যারা ভিতর আছে যদি তারা আমাদের করবে। কোনো ফরেন ফার্ম থাকে, ম্যাডাম, এটা হইতে পারে এরকম, যেমন লোকাল তাদেরও এনএফসিটি অ্যাকাউন্ট আছে, আবার যারা ফরেন ইন্টারন্যাশনাল এজেন্সি আছে তাদেরও এখানে এফসি অ্যাকাউন্ট খোলা আছে, সেক্ষেত্রে তারা দুজন যখন জয়েন্ট অ্যাকাউন্ট খুলবে দুই জায়গা থেকে ফান্ড ঢুকবে, এরকম হইতে পারে কি? হ্যাঁ হতে পারে, হতে পারে, অসুবিধা নেই।
ঠিক আছে, আচ্ছা এটা আপনারা ক্লিয়ার হয়েছেন? আচ্ছা আমি একটা একটা করে ক্লিয়ার করতেছি। প্রথমটা বলা হয়েছে যে জয়েন্ট এবং লোকাল ভেঞ্চার কন্ট্রাক্টিং ফার্ম তাদের ধরেন একটা প্রজেক্ট হাতে নিল, সেই প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য তো অনেক টাকা ফান্ডের দরকার হয়, তাই না? তখন বলা হয়েছে তারা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এবং এই অ্যাকাউন্ট থেকে যে ডোনার এজেন্সি গুলো টাকা পাঠাবে, ডলার পাঠাবে বা যে ফান্ড গুলো পাঠাবে, তারা এই অ্যাকাউন্টে সেটা জমা রাখতে পারবে। বোঝাতে পারছি? কিন্তু 2021 সালের পরে এই পুরো সার্কুলার পড়লে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। আগে যেমন শুধু বলা হয়েছিল ডোনার এজেন্সি, দেখেন open for local and joint venture contracting firm employed to execute project by foreign donors. খেয়াল করেছেন? International donor agencies. Who are the donor agencies? IMF, World Bank, আছে না? হ্যাঁ, তাদের কথা বলা হয়েছে। কিন্তু 2021 সালে যে সার্কুলারটা এসেছে এখানে কিন্তু বলা হয়েছে AD may also open foreign currency account in the name of local and joint venture contracting firm employed to execute project by foreign and international agencies. Foreign and international যে এজেন্সিস গুলো আছে তারা কি করতে পারবে আমাদের দেশে, তারাও সে অ্যাকাউন্টটায় ওপেন করতে, মানে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে। এখন শুধু ডোনার শুধু হলে হবে না, ডোনার ছাড়াও কিন্তু যারা ফরেন এবং ইন্টারন্যাশনাল এজেন্সি আছে আমাদের দেশের ভেতর তারাও এটা ওপেন করতে পারবে। তাহলে সার্কুলারটা দেখেন তো সবাই একটু, ফি সার্কুলার কত? এফি সার্কুলার 12। মিস, এটা সম্ভবত ওই যে পরে যেটা সার্কুলার, এটা সম্ভবত সাব কন্ট্রাক্টে যারা কাজ করে, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মেইন কন্ট্রাক্ট পেয়েছে মানে ইয়ার জাপান কি বলে চায়না বা বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার, পরে আবার তারা পার্ট টু পার্ট আবার মানে এটা সাব কন্ট্রাক্টে অনেককে দিয়েছে। যেমন ওই যে শুধু বেসমেন্টের পিলার গুলির কাজ করবে একজন, এইরকম মানে এটা ওই রকম হইতে পারে আর কি। আচ্ছা দাঁড়ান আমি সার্কুলারটা একটু দেখছি। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা কথা বলা আছে যে authorized dealer are allowed to open foreign currency account in the name of local and joint venture contracting firm employed to execute project by foreign donor and international donor agency as part of the approved contract with the government authority. ADs are also allowed to open foreign currency account in the name of a branch office, liaison office of foreign companies operating দেখেন of foreign companies operating under approval from Bangladesh Investment Development Authority or other competent authority according to the paragraph chapter 13. এখানে বলা হয়েছে it is to clarify that, যেটা আপনাদের বিষয়, AD may also open foreign currency account in the name of local and joint venture contracting firm employed to execute project by foreign and national agency under purview of the paragraph 4. তার মানে আগে শুধু ডোনারের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং আপনি যেটা বললেন যে সাব কন্ট্রাক্টিং হতে পারে, এবং সেক্ষেত্রে যেহেতু ওনারা একটা হিউজ প্রজেক্ট হাতে নিয়েছে, তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যারা ফরেন ফার্ম গুলা আছে দেশের ভিতরে যারা প্রজেক্টের সাথে জড়িত তারাও সে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে। বোঝাতে পারছি? মিজান ভাই? জি ম্যাডাম, মিজানুর রহমান ভাই। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা যেটা জিজ্ঞেস করেছেন যে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে যেটা হয়, একটা লোকাল ভেঞ্চার মানে লোকাল থাকে, লোকাল একটা ফার্ম থাকে, আর একটা থাকে হচ্ছে আপনার বিদেশি ফার্ম। সো লোকাল ফার্ম তো ওনাদের তো আর কোনো অব্লিগেশন নাই, ওনারা তো যে কোনো মানে ওনাদের একটা অ্যামাউন্ট ওনারা এখানে জমা করতে পারবেন, তাই না? কিন্তু এখানে কিন্তু যেহেতু এটা জয়েন্ট লোকাল এবং জয়েন্ট কন্ট্রাক্টিং ফার্ম, এটা টোটাল অপারেশনাল প্রসিডিওরটা কিভাবে হবে সেটা আগে দেখতে হবে। একটা এগ্রিমেন্ট থাকবে না, এগ্রিমেন্টটা আলোচনা হবে, কারণ এই এখানে আমাদের দেশে যদি প্রজেক্টটা করে তাহলে এই দেশের কারেন্সি তো ম্যাক্সিমাম এক্সপেন্স গুলো হবে, সেক্ষেত্রে হয়তো একটা বিডিটি অ্যাকাউন্ট থাকতে পারে লোকাল যারা থাকতে পারে। হ্যাঁ, যেমন আপনাদের যেমন ইয়ে থাকে, যেমন কন্ট্যাক্ট ফর্মে
কন্ট্রাক্টের আলোকে হবে আলাদা, হ্যাঁ, আমার। এটা যেহেতু একটা কন্ট্রাক্টিং ফার্ম, হ্যাঁ, এবং ওনাদের মধ্যে তো প্রথমে কন্ট্রাক্টের রুলস রেগুলেশন এবং প্রজেক্টটা যেহেতু একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এটার সাথে বিভিন্ন ধরনের আপনার, কিন্তু মেইনলি ইনারা ওপেন, এটা আপনারা মাথায় রেখেন যে এইটা লোকাল এবং জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে এফসি অ্যাকাউন্ট ওপেন করা যাবে, ডোনার এজেন্সির মাধ্যমে যেগুলো আসে সেগুলো এখানে ক্রেডিটেড হবে। আর যারা ফরেন ফার্ম আছে, যারা ফরেন ইন্টারন্যাশনাল ফার্ম আছে দেশে, তারাও সেই অ্যাকাউন্টটাকে ওপেন করতে পারবে। আগে শুধু ডোনার এজেন্সির ফান্ড গুলো এখানে আসতো, কিন্তু এখন ডোনার এজেন্সি ছাড়াও বাকি যারা লোকাল ফার্ম আছে, ফরেন ফার্ম আছে আমাদের দেশে, তারাও সেই সেখানে অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা ওইটা আমরা পরের মাথায় রাখছি যে লোকাল যারা ফার্ম আছে তারা এখানে কিভাবে ক্রেডিটেড করবে, হ্যাঁ, ওইটা আমার মাথায় আছে, এটা পরে আপনাদের বলবো। আচ্ছা, এরপরে দেখেন 5 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে যেটা, এটা মাথায় রেখেন আপনারা, ইলাস্ট্রেট দ্য রেগুলেশন ফর এফসি অ্যাকাউন্ট অফ রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল ওয়ার্কিং উইথ ফরেন অ্যান্ড ন্যাশনাল বডিজ। কি বলা হয়েছে? বাংলাদেশি ন্যাশনাল ওয়ার্কিং উইথ ফরেন অ্যান্ড ন্যাশনাল বডিজ কাজ করে না? বাংলাদেশি ন্যাশনালরা কাজ করে কিনা বলেন, কোথায় কাজ করে? যেমন বলা হয়েছে এখানে দেখেন, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট মে বি ওপেন ইন দ্য নেম অফ দ্য রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল ওয়ার্কিং উইথ ফরেন এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছে, তারা বিভিন্ন ফরেন এম্বাসিতে কাজ করছে, বিভিন্ন ফরেন কোম্পানিতে কাজ করছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাদের যে স্যালারিটা, কনসালটেন্সি ফিটা, তাদের যে অনারিয়ামটা, সেটা এই অ্যাকাউন্টে ক্রেডিটেড হবে। সো তাদেরও হতে একটা পাইতে হবে, অ্যাকাউন্ট ওপেন করা যাবে। আর স্যালারিটা ডেবিট কি এফসিতে হওয়া হবে? লাগবে। আর ডেবিট কি হবে? এই অ্যাকাউন্ট থেকে তারা ট্রাভেল করতে পারবে, ট্রাভেলের যে টাকা, কস্ট অফ ট্রাভেল, সেটা এখান থেকে বেয়ার করতে পারবে, বাচ্চাদের এডুকেশন এবং যে খরচ সেটা বেয়ার করতে পারবে, ট্রিটমেন্ট এবং কোনো লোকাল ডিসবার্সমেন্ট যদি থাকে তাহলেও সেটা তারা এই অ্যাকাউন্টের মাধ্যমে তারা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, অবশ্যই এটা সেক্ষেত্রে ম্যাডাম এখানে টাকা, হচ্ছে কি লিমিট থাকবে, ইরেসপেক্টিভ এখানে অফ লিমিট? লিমিটের কথা কিছু বলা হয় নাই, লিমিটের কথা কিছু বলা হয় নাই, ঠিক আছে। তার মানে আমার যে ট্রাভেলে যে 12,000 আছে সেটাকে আমি চাইলে কি ক্রস করতে পারবো যদি আমার এফসিতে থাকে? আচ্ছা, আপনাদের হচ্ছে ট্রাভেলের ক্ষেত্রে যেটা আছে যে $12,000 আপনাদের পার ইয়ারে, আপনাদের পার ক্যালেন্ডার ইয়ারে আপনার যে এন্টাইটেলমেন্ট, হ্যাঁ, এবং সেটার ক্ষেত্রে আপনার যদি এক্সট্রা দরকার হয় বা আপনি যে এই অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন কিনা, মানে $12,000 তো আপনার এন্টাইটেলমেন্ট, তাই না? তো এখানে বলা হচ্ছে কস্ট অফ ট্রাভেলও আপনি অ্যাকাউন্ট থেকে নিতে পারবেন, কস্ট অফ ট্রাভেল যেটা, হ্যাঁ, মানে আপনি লিমিটটা বলছেন এর অ্যাডিশনালি আপনার। আমার বছরে হয়তো $20,000 লাগবে আমার এফসি অ্যাকাউন্টে, যেহেতু আমি স্যালারি পাই এফসিতে, সো আমি ওখান থেকে অতিরিক্ত নিতে পারবো কিনা? আমার যে এন্টাইটেলমেন্ট $12,000 ক্যালেন্ডার ইয়ার, টাকাটা এর তো বাইরে। মিজান ভাই, টাকাটা তো আমার নিজের কামাই করা টাকা, জি, সেখান থেকে তো আমি যে কোনো অ্যামাউন্টে খরচ করতে পারি। না এটা ক্লিয়ার হওয়ার জন্য কোশ্চেন করা আর কি, যে আসলে আমি অ্যাক্সেস পারবো কিনা, যেহেতু আমার আচ্ছা, একটা আমি বাদ বলি দেওয়া আছে। আরএফসিডির ক্ষেত্রে তো আপনি পারবেন, তাই না? মনে আছে, জি জি, আরএফসিডির ক্ষেত্রে আপনি পারবেন, কিন্তু এখানে শুধু বলা হয়েছে, কিন্তু আপনি দেখেন, আপনি একটু জিএফইডিটা একটু পড়েন, এখানে বলা হচ্ছে কস্ট অফ ট্রাভেল, এডুকেশন ফর চিলড্রেন, ট্রিটমেন্ট এবং ডিসবার্সমেন্ট, আদার লোকাল যে ডিসবার্সমেন্ট। এখন হলো $12,000 বেশি ওই এখান থেকে নেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে এটা একটা কোশ্চেন আছে। আচ্ছা, এটা দেখছি, এটা পরে আপনাদের জানাচ্ছি। তার মানে এখানে তাহলে কারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে একটু বলেন? যারা বাংলাদেশি ন্যাশনাল, যারা ন্যাশনাল, যারা বিভিন্ন ফরেন এন্টাইটেলমেন্টে কাজ করছে। আচ্ছা, কোশ্চেন গুলো একটু যাদের মাথায় রেখেন। স্যালারিটা একটা এফসিতে হচ্ছে, হয়, হ্যাঁ, একটা হচ্ছে স্যালারিটা এখান এফসিতে থেকে হবে। তারা ট্রাভেলের এক্সট্রা নিতে পারবে কিনা, হ্যাঁ, এটা আমাকে একটু করে রেখেন, এটা আমি জানাবো আপনাদের। আরেকটা হচ্ছে বললেন যে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে লোকাল যারা আছেন তারা টাকাটাকে কিভাবে ক্রেডিটেড করবে, হ্যাঁ। সো ক্রেডিটের ক্ষেত্রে যেটা আছে, ডেবিট ট্রানজেকশন হচ্ছে, ক্রেডিট ট্রানজেকশন হবে স্যালারি, কনসালটেন্সি ফি, অনারিয়াম। আর ডেবিট ট্রানজেকশন হবে উনি যদি এডুকেশন ফর চিলড্রেন, কস্ট অফ ট্রাভেল, ট্রিটমেন্ট। এবং আমাদের কোশ্চেনটা হচ্ছে $12,000 যেটা আছে তার বেশি এখান থেকে নেওয়া যাবে কিনা। আরএফসিডির ক্ষেত্রে যেমন বলা হয়েছে ফ্রিলি আপনি নিতে পারবেন অন্য কারেন্সিতে, অথবা ডলারে নিলেও আপনি কার্ডে নিতে পারবেন, কিন্তু এক্ষেত্রে সেটা এক্সিড করা যাবে কিনা এটা আমার মাথায় আছে, এটা জেনে আপনাদের জানাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল এটা 5 নাম্বার।
এনএফসিটি আপনাদের পড়িয়েছি। আচ্ছা, এখন আমাকে বলেন এটা আপনি কোন কারেন্সিতে কয়টা কারেন্সিতে জমা রাখতে পারবেন? বাংলাদেশি ন্যাশনাল ওয়ার্কিং উইথ ফরেন ইন্টারন্যাশনাল বডিজ, তারপরে হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে যেটা আছে এফসি অ্যাকাউন্ট, সেটা ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এগুলি 9টা কারেন্সিতে হ্যাঁ, 9টা কারেন্সিতে জমা রাখতে পারবেন, ঠিক আছে। তো ম্যাডাম লোকাল ডিসবার্সমেন্ট একটু বুঝাবেন? লোকাল ডিসবার্সমেন্ট হচ্ছে ধরেন ওনার যদি কোনো কনভার্সন টু ধরেন বিটিডি। কোনো ফ্যাক্টরি থাকে, হ্যাঁ, বা কোনো ধরেন অব্লিগেশন থাকে, সেক্ষেত্রে উনি টাকাকে ডলারকে সেটা সেটা ডলারকে টাকাতে কনভার্ট করে দেন টাকার মাধ্যমে সে পেমেন্ট করতে পারে। কোনো লোকাল ডিসবার্সমেন্ট বা লোকাল যদি কোনো অব্লিগেশন থাকে উনি সেটা পেমেন্ট করতে পারবেন। থাকতে পারে না, এখন উনার ধরেন উনার কারেন্সি হচ্ছে আপনার ফরেন কারেন্সিতে সব বেতন টেতন জমা রাখলেন, এখন উনার লোকাল কিছু অব্লিগেশন আছে, সেটা মিট আপ করতে হবে। সো সেটা কি করতে পারবেন উনি? এটাকে একবার এফসি অ্যাকাউন্টে জমা রাখলে সেটা আর ওখান থেকে উইথড্র করা যাবে না, এরকম কিছু হবে? ওনার ধরেন একটা মানে পেমেন্ট অব্লিগেশন আছে লোকালি, ওনার রেন্ট দিতে হবে, অথবা ধরেন উনি কোনো কারো কাছ থেকে লোন নিয়েছিল সেটা পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে উনি কি করবেন? এখান এই যে এফসি অ্যাকাউন্টে যে টাকাটা জমা রেখেছে সেটা ওখান থেকে টাকাটা নিয়ে মানে কনভার্ট করে দেন উনি পেমেন্ট করতে পারবেন। এখন ধরেন ওনার ফ্যামিলি থাকে, এখন ওনার তো বাংলাদেশি রেসিডেন্ট, সব টাকা এফসি, এখন উনি তো বাংলাদেশি কাউকে ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন না, পারবেন নাকি বলেন? না পারবেন না। তাকে টাকায় কনভার্ট করে দেন লোকাল যদি ওনার কোনো অব্লিগেশন থাকে সেটা উনি মিট আপ করতে পারবেন, এটা বলা হয়েছে। সো এনএফসিটিটা আমরা আগেও পড়েছি, এটা কিন্তু এই অ্যাকাউন্ট গুলো আপনারা পড়েন ঠিক করে। আরএফসিটিও পড়া হয়েছে, ইআরকিউ অনেক কিছুই কিন্তু পড়া হয়ে গেছে, ইআরকিউ পড়া হয়ে গেছে। আচ্ছা, এখন আপনাদের একটা অ্যাকাউন্ট বলি, অ্যাকাউন্টটা একটু শুনেন। এই অ্যাকাউন্টটা হচ্ছে আদার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। একটা কোশ্চেন আপনাদের দিয়ে শুরু করছি। এখানে বলা হচ্ছে, ক্যান এডি ওপেন ফরেন কারেন্সি অ্যাকাউন্ট হ্যাভ টাইটেল এফসি অ্যাকাউন্ট ফর আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্য রেগুলেটরি প্রভিশন? AD may open foreign currency account title FC account for IPO in the name of issuing company only to collect subscription for IPO from the non-resident Bangladeshis. অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের প্লট, যেমন ধরেন রাজুক বা পূর্বাঞ্চলে বিভিন্ন ধরনের প্লটের অ্যালটমেন্ট থাকে, এবং এটার জন্য দেখা যায় যে অনেক সময় কি করা হয় যে আপনার এখানে কি বলা হচ্ছে, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট টু হ্যাভ এফসি অ্যাকাউন্ট ফর আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, ইফ ইয়েস, এডি কি করতে পারবে? এফসি অ্যাকাউন্ট ফর আইপিও ওপেন করতে পারবে, কার নামে? ইস্যুইং কোম্পানির নামে ওপেন করতে পারবে, only to collect subscription for IPO from non-resident Bangladeshi. ধরেন রাজুকের পূর্বাঞ্চল একটা প্লটের জন্য বিভিন্ন সময় লটারি হয় না? জি ম্যাডাম। তখন এনআরবি যারা আছেন তারা ধরেন প্লটটা কিনতে চাচ্ছেন, এখন ওনারা কি করেন, অনেক সময় ওই সাবস্ক্রিপশন ফিটা ইস্যুইং ব্যাংকের নামে দিয়ে দেন। এখন লটারি হলো, উনি পেলেন না পেলে আবার সেটাকে কিন্তু আবার রিসেন্ড করে দিতে হয়। বুঝতে পেরেছি? সো এটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট। সো ম্যাডাম এটা তো ওই যে মানে শেয়ার মার্কেটে যখন আইপিও ইনিশিয়েট করে, জি ইনিশিয়াল পাবলিক এনআরবি যারা থাকে তারা ওই আইপিও তে অংশগ্রহণ করতে পারে। এক্স্যাক্টলি এনআরবি ফিল আপ করে এরা পারে কিন্তু, হ্যাঁ। তো হ্যাঁ। সেক্ষেত্রে ধরেন ওই যে শেয়ার ইস্যু হলো, ওনারা যদি মনে করে যে না এটা ওনারা পেলো, তখন কিন্তু এটা একটা টেম্পোরারি, তো ইস্যুইং কোম্পানির নামে ওনারা কি করে, এটা সেন্ড করে টাকাটা, ফরেন কারেন্সিটা। তো তো তখন তো তারা যে কোনো ফরেন কারেন্সিতে মানে যে কোনো অ্যাকাউন্টে সেন্ড করতে পারবে না, তখন একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়, সেটাকে বলা হয় এফসি অ্যাকাউন্ট ফর আইপিও, এবং এটা মেইনলি এনআরবির জন্য। ওকে, তারা যাতে ইনভেস্টমেন্টটাকে যারা প্রমোট করার জন্য তাদের ইনভেস্টমেন্টকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনারা বরাবরই দেখেন, যেমন ইসলামী ব্যাংকের কথা যদি বলেন বা বিভিন্ন ব্যাংক আছে, মানে শিপ বিল্ডিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যেমন এর ক্ষেত্রে আপনারা প্রায় দেখে থাকেন, ক্যান এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডার্স ইন বাংলাদেশ আর অ্যালাউড টু ওপেন অ্যান্ড মেইনটেইন এফসি অ্যাকাউন্ট? ইয়েস অর নো বলেন। ইয়েস। ইয়েস, যেমন আনন্দ শিপইয়ার্ডের কথা বলি, ইসলামী ব্যাংক
মানে আপনাদের একটা বড় ক্লায়েন্ট, তাই না? তো সেক্ষেত্রে অনেক সময় হয় যারা শিপ বিল্ডার্স, এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডার্স ইন্ডাস্ট্রি, তারা কিন্তু আলাদা করে এফসি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এখানে বলা হয়েছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডার্স ইন বাংলাদেশ are allowed to open and maintain FC account in ADs for retaining advanced remittance from abroad against ship export. Suppose ধরেন একটা কোম্পানি শিপ এক্সপোর্ট করবে, এখন শিপ বিল্ডার্স যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, উনি কিন্তু সব একটা অ্যাডভান্স, কারণ একটা শিপের খরচ ম্যাক্সিমাম কত হয়, তো আমার সাথে শেয়ার করবেন শিপ বানাতে কত খরচ হয়? 100 কোটি। হুম, হ্যাঁ এরকম, তাই না? অনেকটা 100 কোটি বা অনেক অনেক এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে উনি কি একজন এক্সপোর্টার নিজের ফান্ড দিয়ে সেটা করতে পারে? না। না, উনি সবসময় দেখবেন যে এক্সপোর্টের ক্ষেত্রে যখন একটা শিপের অর্ডার পান, সাথে সাথে কিন্তু উনি একটা অ্যাডভান্স পেমেন্টও পেয়ে থাকেন। বোঝাতে পেরেছি? শিপ অর্ডারের সাথে সাথে কিন্তু উনি শত কোটি টাকাও কিন্তু ওনার লাগে, তাই না? যেটা আকমল ভাই বললেন আমাদের। তো জি শিপ, জি। হ্যাঁ আকমল ভাই যেটা আমাদের সাথে শেয়ার করলেন, সো শিপের অর্ডারের সাথে সাথে একটা কন্ট্রাক্টের সাথে সাথে উনি কিন্তু একটা অ্যাডভান্স পেমেন্টও রিসিভ করেন। সো এই অ্যাডভান্স পেমেন্টটা কিন্তু উনি এই যে এই অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন। বোঝাতে পেরেছি? সো একজন শিপ বিল্ডার্স এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা কোম্পানি, উনি একটা এফসি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং এই অ্যাকাউন্টে কি জমা হবে? এই অ্যাকাউন্টে জমা হবে, উনি যখন একটা শিপের অর্ডার পেলেন, তার সাথে উনি যে অ্যাডভান্স পেমেন্ট পেলেন, সেই অ্যাডভান্স পেমেন্টটা এই এফসি অ্যাকাউন্টে জমা হবে। এখানে বলা হয়েছে balances of this account may be used for payment of input procurement. এখন উনি যখন শিপের কাজটা শুরু করলেন, তখন উনার ইনপুটের দরকার হবে, তাই না? সো ইনপুট কি, উনি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করবেন। সো ইম্পোর্টের পেমেন্টটাও উনি এই এফসি অ্যাকাউন্টে যে তার টাকাটা, ডলারটা আছে, যে ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা, ফরেন কারেন্সি আছে, সেটার মাধ্যমে উনি পেমেন্ট করবেন। এখানে বলা হয়েছে সেপারেট এফসি অ্যাকাউন্ট মে বি ওপেন ফর ইচ শিপ ফর রিসিভিং and payment on per ship basis. উনি ধরেন 5টা শিপের অর্ডার পেল, ABCDE, সো 5টা শিপের জন্য কিন্তু উনি 5টা করে আলাদা করে অ্যাকাউন্ট ওপেন করবেন। এবং এখানে বলা হয়েছে such account open for one ship shall have to be closed within 1 month of delivery of the ship to foreign buyer by transferring the balance of the account in usual retention quota account or by converting the balance into টাকা। তার মানে যখনই উনি শিপটা ডেলিভারি দিয়ে দিলেন, 1 মাসের মধ্যে ওনাকে কি করতে হবে? ইয়ারকিউ অ্যাকাউন্টটা ক্লোজ অ্যাকাউন্টে, করতে হবে। জি, ইয়ারকিউ অ্যাকাউন্টে তাকে জমা রাখতে হবে, অথবা তাকে টাকায় কনভার্ট করতে হবে, এবং অ্যাকাউন্টটা কিন্তু তাকে কি করে দিতে হবে বলেন? অ্যাকাউন্টটা ক্লোজ ক্লোজ করে করে দিতে দিতে হবে। হবে। অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে হবে। এটা কি 1 মাসের মধ্যে করতে হবে না ম্যাডাম? এই যে 1 1 মান্থ, মাসের মধ্যে উইদিন ফ্রম দ্য 1 ডেট মান্থ, অফ ডেলিভারি শিপ। উইদিন 1 মান্থ অফ ডেলিভারি। দেখেন, যেদিন আপনি ডেলিভারি করেছেন, সেই ডেলিভারি করার পর থেকে 1 মাসের মধ্যে এটা আপনাকে ক্লোজ করে দিতে হবে। সো এটা হচ্ছে শিপ বিল্ডাররা, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে তারা যে অ্যাডভান্স রিসিভটা পাবে সে অ্যাকাউন্টে জমা হবে, তারা ইনপুট প্রকিউরমেন্টের ক্ষেত্রে যেটা আছে সে অ্যাকাউন্ট থেকে সেটা তারা মিট আপ করবে। এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে প্রত্যেকটা শিপের জন্য আলাদা করে অ্যাকাউন্ট করতে হবে। এবং যখনই সে শিপটা ডেলিভারি করবে, ডেলিভারি করার 1 মান্থের মধ্যে তাকে কি করতে হবে? অ্যাকাউন্টটা ক্লোজ করতে হবে। এবং তার টাকা যদি থাকে তাকে ইয়ারকিউ অ্যাকাউন্টে জমা রাখতে হবে, অথবা কনভার্টেবল টাকা অ্যাকাউন্টে সেটা কনভার্ট করতে হবে, মানে তাকে অর বাই কনভার্টিং দ্য ব্যালেন্স ইনটু টাকা। ম্যাডাম ব্যালেন্সের পুরোটাই সেই ইয়ারকিউ অ্যাকাউন্টে নিতে পারবে আর কি, যদি থাকে ইয়ারকিউ। হ্যাঁ, অর বলেছে তো, হ্যাঁ এটা করতে হ্যাঁ। পারেন অথবা এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমাদের শিপ বিল্ডিংটা কিন্তু অনেক, কি বলবো, প্রাইভেট ফরেন কারেন্স, আচ্ছা বেশ এখন ভালো করছে আমাদের শিপ বিল্ডিং। প্রেস লাগবে। জি, আচ্ছা এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে রাখি। ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ফর দ্য ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন, ইকোনমিক জোন, হাইটেক কোম্পানি, তারা কি প্রাইভেট ফরেন কারেন্সি ওপেন করতে পারবেন কিনা? যেমন হোয়াট আর দ্য প্রসিডিউর
shall apply to release foreign exchange to the enterprise against export made from EPZ for the following enterprise. আমরা জানি তিন ধরনের কোম্পানি আছে, একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি, টাইপ সি। টাইপ এ হচ্ছে 100% ফরেন ওন কোম্পানি, টাইপ বি হচ্ছে, আমি আর 8 মিনিট ক্লাস নিব, টাইপ বি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, আর টাইপ সি হচ্ছে 100% ফরেন ওনারশিপ। 100% ওনারশিপ তার মানে হচ্ছে টোটাল লোকাল ওনারশিপ, লোকাল কোম্পানি যেগুলো আছে, ঠিক আছে। এখন দেখেন টাইপ এ কোম্পানি যেটা আছে তারা কতটুকু অ্যামাউন্ট এফসিতে জমা রাখতে পারবে। টাইপের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা 100% এক্সপোর্ট আর্নিংস এফসি অ্যাকাউন্টে জমা রাখতে পারবে, ঠিক আছে। এবং এই অ্যাকাউন্টে কোন কোন ট্রানজেকশন ডেবিটেড হবে এখানে বলা হচ্ছে ফর পেমেন্ট, ইম্পোর্ট পেমেন্ট অব্লিগেশন অর ফর লোকাল এক্সপেন্স ইন টাকা। আর ক্রেডিট হবে কোনগুলো? ক্রেডিট হবে হচ্ছে এক্সপোর্ট আর্নিংস, ইনওয়ার্ড রেমিটেন্স, ইকুইটি, লোনস ফ্রম অ্যাব্রড। এবং এখানে বলা হচ্ছে যে টাকা অ্যাকাউন্ট ফর টাইপ এ, ওয়েজ, রেন্ট, ইউটিলিটি বিল, সেল অফ ওয়েস্টেজ, আনইউজেবল পোর্শন অফ র ম্যাটেরিয়াল সাবজেক্ট টু বেবসা পারমিশন। তার মানে এখানে আপনি যেটা দেখবেন যে টাইপ এ কোম্পানির ক্ষেত্রে সে কতটুকু রাখতে পারবে, তার এক্সপোর্ট আর্নিংস এর 100%, হ্যাঁ। এবং ডেবিট কি হবে এই অ্যাকাউন্টে? ইম্পোর্ট পেমেন্ট অব্লিগেশন ডেবিটেড হবে। আর তার যদি কোনো লোকাল এক্সপেন্স থাকে তাহলে এটা টাকায় কনভার্ট করে সে এটাকে কি করতে পারবে, টাকায় অথবা এফসি ফরেন কারেন্সির মাধ্যমে সে সেটাকে পেমেন্ট করতে পারবে। আর ক্রেডিট হবে কি কি? ক্রেডিট হবে তার যদি কোনো এক্সপোর্ট আর্নিংস হয়, কোনো ইনওয়ার্ড রেমিটেন্স আসে, হ্যাঁ, অথবা ইকুইটি আসে, বা বাইরে থেকে যদি কোনো লোন আসে তাহলে সেটা সে অ্যাকাউন্টে সেটা ক্রেডিটেড হবে। আচ্ছা, টাইপ বি এবং সির ক্ষেত্রে কি আছে দেখেন, এক্সপোর্ট আর্নিংস এর 80% তারা এফসি অ্যাকাউন্টে জমা রাখতে পারবে, আর রিমেইনিং 20% তাকে এনক্যাশ করতে হবে, টাকায় এনক্যাশ করতে হবে। আর বিসি গার্মেন্টস সেক্টর যেটা আছে সেটা এক্সপোর্ট আর্নিংস এর 75% তারা এফসি অ্যাকাউন্টে জমা রাখবে এবং 25% তারা টাকা এনক্যাশ করবে। বোঝাতে পেরেছি? টাইপের ক্ষেত্রে কত পার্সেন্ট এক্সপোর্ট আর্নিংস এর? 100%। আর টাইপ বি যেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, টাইপ সি হচ্ছে লোকাল কোম্পানি, ওনারা কি করতে পারবেন? 80% তাদের এক্সপোর্ট আর্নিংস এর এফসি অ্যাকাউন্টে জমা রাখবেন, 20% এনক্যাশ করবেন। আর টাইপ বি এবং সি যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয় তাহলে এক্সপোর্ট আর্নিংস এর 75% তারা এফসি অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন, আর 25% তারা এনক্যাশ করবেন। এখানে ডেবিট ট্রানজেকশন কি হবে? যে একই কথা, ইম্পোর্ট পেমেন্ট অথবা কোনো লোকাল এক্সপেন্স হয় যদি, সেটা টাকা এবং এফসি অ্যাকাউন্ট দুটাতেই তারা করতে পারবেন। আর ক্রেডিট ট্রানজেকশন কি কি হবে? যদি এক্সপোর্টের আর্নিংস হয়, কোনো এক্সকিউজ মি ম্যাডাম, জি বলেন। এখন তো আর এইটা এক্সিস্ট করে না মনে হয়, টাইপস বি এবং সি এর মধ্যে 75%, কারণ ইআরকিউতে তো এটা একটা সার্কুলার দিয়ে আরো কমিয়েছে, অর্থাৎ আচ্ছা, তাহলে ওইটা আমার দেখা হয় নাই, ওই সার্কুলারটা। ওইটা সার্কুলার নাম্বারটা বলতে পারবেন? তাহলে ওইটা আমি মিস করেছি কোনোভাবে। নাম্বারটা মনে নাই। এটা তো কত পার্সেন্ট করেছে এক্সপোর্ট আর্নিংস এর? সব যা এক্সিস্টিং ছিল, মানে অর্থাৎ জিএফইটি তে যা ছিল তার 50% কমিয়েছে আর কি। অর্থাৎ কমিয়েছে না? গার্মেন্টের ক্ষেত্রে এখন 7.5%। আচ্ছা, ওইটা কিন্তু ইআরকিউতে আদার দ্যান ইপিজেড, ওকে? ওইটা আদার দেন ইপিজেড, আর এটা বলা হচ্ছে ইপিজেড এর কথা। তার সাথে এটা ওইটা আদার ওইটা আলাদা আলাদা। এটা হচ্ছে ওইটা ইআরকিউ স্পেশাল অ্যাকাউন্ট। ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোন যেমন ধরেন ইকোনমি, কি বলবো, এক্সপোর্ট ওইটা তো ইআরকিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাডাম যেটা বললো ওইটাই 7.5% ওই যে আগে যে ফুল ছিল আমরা ইআরকিউ তে পড়লাম না, ওগুলো হাফ করে দেওয়া হয়েছে। যেমন মার্চেন্ডাইজের ক্ষেত্রে আপনাকে যেটা বলা হয়েছে, আগে 60% ছিল, এখন 30%। তারপর আইটির ক্ষেত্রে 70 ছিল, 35 করা হয়েছে। যেগুলো হাই ইম্পোর্ট কন্টেন্ট 15 ছিল, সেটা 7.5 করা হয়েছে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নতুন সার্কুলার আমার চোখে পড়ে নাই। আচ্ছা, বিসির ক্ষেত্রে এটা, আচ্ছা ক্রেডিটেড হবে এটা এক্সপোর্ট আর্নিংস যদি হয়, ইনওয়ার্ড রেমিটেন্স যদি হয়, যদি কোনো ইকুইটি হয়, লোন যদি পায় বাইরে থেকে, সো এই জিনিসগুলো হবে। তাহলে আপনাদের যদি আমরা একটা কোশ্চেন করি যে এক্সপোর্ট মানে টাইপ এ বি সির ক্ষেত্রে এফসি অ্যাকাউন্টের নেচারটা কি, তাহলে আপনারা বলবেন যে টাইপের ক্ষেত্রে তারা ফরেন কারেন্সি 100% এফসি অ্যাকাউন্টে জমা রাখতে পারবে। ডেবিট কি হবে? ইম্পোর্ট পেমেন্ট অব্লিগেশন এবং লোকাল এক্সপেন্স তারা টাকা অব্লিগেশনটা মিট আপ করতে পারে। আবার কিসে মিট আপ করতে পারে? হারুন ভাই
টাকা টাকা অ্যাকাউন্ট মানে টাকাও টাইপের করতে টাকা পারে, আবার অ্যাকাউন্ট এফসির থাকতে পারে, ক্ষেত্রেও বলা আছে, কিন্তু এফসি অ্যাকাউন্টের মাধ্যমে তারা পেমেন্টটা, ফরেন কারেন্সিতেও করতে কিন্তু পারে। তারা পেমেন্টটা করতে পারে, এফসি রাইট। স্ল্যাশ দেওয়া আছে। আর বিসির ক্ষেত্রে কত পার্সেন্ট? ওটা হচ্ছে নন গার্মেন্টস হচ্ছে 80%, আর হ্যাঁ, আর গার্মেন্টস এর ক্ষেত্রে 75%। 75%, বাকিটা তাকে এনক্যাশ করতে হবে। কি কি ডেবিট হবে, কি টাকা কি টাকা অ্যাকাউন্টে ইনভেস্ট। টাকা, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। আর শুধু, আচ্ছা, আপনারা একবার জিজ্ঞেস করেছিলেন যে হোয়াট ডু ইউ মিন বাই কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট, মনে আছে? সো কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেটা, যেমন আপনি কি করতে পারবেন, নিটা, আমরা একটা অ্যাকাউন্টের কথা বলি, নিটা, নন ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট। দেশি মুরগি পাচ্ছে হবে। আচ্ছা, হ্যাঁ, ম্যাডাম এখানে কি নিটাটা আছে? নিটা নিটা, নিটা, আচ্ছা, নিটাটাই যে পড়াচ্ছি আপনাদের, এই যে নিটা, এটাই হচ্ছে। আচ্ছা, নিটাটা বলার পর আপনাদের বললে সুবিধা হবে। নিটা হচ্ছে নন রেসিডেন্টস ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট। এখন দেখেন যেটা হয়ে থাকে যে নন রেসিডেন্ট ইনভেস্টার্স, যারা নন রেসিডেন্ট investors taka account is facility that is provided to the non-resident individual institution including non-resident Bangladeshi national who are interested in trading Bangladeshi securities against foreign exchange remitted from abroad. Okay, এখানে বলা হয়েছে যেমন আমরা জানি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে কারেন্ট অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, এবং ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে আমরা যেমন জানি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আছে, তারপর পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আছে। পোর্টফোলিও ইনভেস্টমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য ইনভেস্টমেন্ট যেটা আছে আপনার শেয়ারে বা আমাদের ডিফারেন্ট টাইপ অফ সিকিউরিটিজ ইন দ্য স্টক এক্সচেঞ্জ ইন বাংলাদেশ ইনভেস্ট করে ফরেনাররা। সো সেক্ষেত্রে যদি কোনো ফরেনার ইনভেস্ট করতে চায় পোর্টফোলিও ইনভেস্টমেন্টে, কোনো শেয়ার পারচেস করতে চায়, অথবা কোনো সিকিউরিটিজ, কোনো লিস্টেড স্টক এক্সচেঞ্জ যেটা আছে বাংলাদেশের বিসেক, ঠিক আছে? সো সেক্ষেত্রে যদি কোনো কিছু তারা পারচেস করতে চায়, তাহলে কিন্তু তারা এই অ্যাকাউন্ট ওপেন করে সেগুলো পারচেস করতে পারবে। সেক্ষেত্রে বলা হয়েছে যে নিটা হচ্ছে নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট ইজ আ ফ্যাসিলিটি দ্যাট ইজ প্রোভাইডেড টু নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন ইনক্লুডিং নন রেসিডেন্ট বাংলাদেশিও, বোঝাতে পেরেছি? এনআরবি যারা আছে হু আর ইন্টারেস্টেড ইন ট্রেডিং বাংলাদেশি সিকিউরিটিজ এগেন্স্ট ফরেন এক্সচেঞ্জ রেমিটেড ফ্রম অ্যাব্রড। এখন ধরেন ওনারা বাংলাদেশি শেয়ার কিনতে চাচ্ছে, এখন তো ওনারা ডলারে কিনতে পারবে না, তাহলে ওনারা কি করবে, ওনারা একটা অ্যাকাউন্ট ওপেন করবে, সেটাকে বলা হচ্ছে নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট। যে ডলারটা তারা সেন্ড করবে সেই ডলারটাকে ইকুইভ্যালেন্ট টাকায় ট্রান্সফার করে তাদের নামে একটা অ্যাকাউন্ট ওপেন করা হবে, এবং এই অ্যাকাউন্টটা দিয়ে তারা কি করবেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস অ্যাকাউন্ট, প্লিজ ডু নট ড্র এনিথিং। ওকে, ট্রেডিং করতে পারবে তারা। পারপাস অফ দ্য নিটা অ্যাকাউন্টটা কি হচ্ছে, অ্যাকাউন্ট ইজ ট্রেডিং বাংলাদেশি সিকিউরিটিজ এগেন্স্ট ফরেন এক্সচেঞ্জ রেমিটেড ফ্রম অ্যাব্রড বাই নন রেসিডেন্ট বাংলাদেশি ন্যাশনাল, ঠিক আছে? এবং এর মাধ্যমে ওনারা কি করতে পারবেন, এখানে বলা হয়েছে, দেখেন বলা হয়েছে পারচেজ of public issues not yet listed in stock exchange, however, be made directly from the company issuing stock security. NITA can be opened by account holder himself or by nominee, including AD itself. Purchase or sell shares, securities listed in the stock exchange in Bangladesh shall be made only through a member or registered broker of the exchange. তার মানে এই অ্যাকাউন্টের মেইন পারপাস হলো একজন নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, একজন নন রেসিডেন্ট, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কোথায় ছিল, অ্যাড্রেসটা কি? হ্যাঁ, অ্যাড্রেসটা কি? রবিবার, রবিবার, হ্যাঁ ঠিক আছে, জি জি। আচ্ছা, তাহলে ওনারা যদি ইনভেস্ট করতে চান, কোথায় ইনভেস্ট করতে চান, কোনো সিকিউরিটিজে, হ্যাঁ কোনো শেয়ারে, তাহলে তারা কি করতে পারবেন, এই অ্যাকাউন্টটা, সব তো মানে কেটেই যাচ্ছে, কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, তো এই অ্যাকাউন্টে তারা ওপেন করতে পারবেন। ওকে, ড্রয়িং অপশনটা অন করা মনে হয়। হ্যাঁ, আমার না, কারো মনে হয় ওপেন করা আছে। এটা একটু হ্যাঁ, ফারুক ফারুক ভাই, ভাই আপনি একটু এটা ডিলিট করে দেন প্লিজ। আচ্ছা, এখানে বলা হয়েছে যে নিটাটা কারা কারা ওপেন করতে পারবেন, এটা কিন্তু এফসি অ্যাকাউন্ট না, এটা কি নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কি ওপেন করতে এটা পারবেন?
এটা এটা নন রেসিডেন্ট বাংলাদেশি অথবা মানে নন রেসিডেন্ট যারা আছে ন্যাশনাল হ্যাঁ, তারা ওপেন করতে তারা পারবেন। তারা করতে হ্যাঁ, পারবে। এবং তারা কিভাবে করবেন? তারা ডলার পাঠাবেন, সেটা ইকুইভ্যালেন্ট টাকায় ট্রান্সফার করে সে অ্যাকাউন্টটাকে কনভার্ট করে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ক্রেডিট তারা করা করবেন। হবে, এবং এই টাকাটা দিয়ে তারা পারপাসটা কি? বাংলাদেশি তাহলে যে সিকিউরিটি শেয়ার, ট্রেডিং করতে পারবে, বাংলাদেশি যে বিভিন্ন ধরনের কি বলবো, যে ডিফারেন্ট টাইপ অফ সিকিউরিটিজ বন্ড। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, সেখানে ওনারা ইনভেস্ট করতে পারবেন। এবং এটাকে কেন কনভার্টেবল বলা হয়? এটাকে কনভার্টেবল বলা হয়, দেখেন, ওনারা শেয়ার কিনলেন। এক মিনিট, কি ঠান্ডা পানি দিয়ে গোসল করছি মা, ঠান্ডা পানি দিয়ে গোসল করছি, গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে করছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রায় সময়ও হয়ে গেছে। সেটা হচ্ছে, কি বললাম, হ্যাঁ, দেখেন, এখন তার মানে তারা এটা অ্যাকাউন্ট দিয়ে কি করতে পারবে? হ্যাঁ, এই যে এখন দেখেন, আপনারা তাহলে সেটাকে রিলেট করতে পারবেন। এই যে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট, দেখেন এখানে কি বলা আছে? রিমেইনিং অ্যামাউন্ট মে বি কনভার্টেড ইন ফরেন কারেন্সি উইদাউট অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ। এখন যেটা বলা হয়েছে যে উনি এখানে ফরেন কারেন্সিতে ইনভেস্ট, বাংলাদেশি মানে নিটা অ্যাকাউন্টের মাধ্যমে উনি আমাদের বিভিন্ন শেয়ার ইনভেস্টমেন্ট করলেন। শেয়ার ইনভেস্ট করার পর উনি একটা রিটার্ন পাবেন না? বলেন আপনারা, রিটার্ন পাবেন না? সেই রিটার্নটা মানে কোনো প্রফিট পেলেন, সেই প্রফিটটাকে কিন্তু উনি আবার কি করতে পারবেন? ডলারে কনভার্ট করে আবার বাইরে সেন্ড করতে পারবেন। তার জন্যই নিটা অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট। বোঝাতে পেরেছি? আপনাদের যদি বলা হয় উইচ অফ দ্য অ্যাকাউন্ট ইজ কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট, এটা হচ্ছে নিটা নিটা। নিটা অ্যাকাউন্ট। নিটা হচ্ছে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট। তার মানে একজন ফরেনার আমাদের যদি কোনো পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা শেয়ার ইনভেস্ট করতে চান, অথবা নন রেসিডেন্ট বাংলাদেশি যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে ওনারা কি করবেন? এখানে ডলার সেন্ড করবেন, সেই ডলারটাকে ইকুইভ্যালেন্ট টাকায় কনভার্ট করতে করা হবে, এবং কনভার্ট করে সেটা কি করা হবে? শেয়ার পারচেস করা হলো। শেয়ার পারচেস করার পর উনি একটা রিটার্ন পাবেন। সেই রিটার্নটাকে কিন্তু উনি আবার কি করতে পারবেন? ডলারে কনভার্ট করে আবার দেশের বাইরে সেন্ড করতে পারবেন। যেমন দেখেন এখানে কি খুব সুন্দর করে একটা কথা বলা আছে যে ডিভিডেন্ড ইন্টারেস্ট আর্নিং শেয়ার সিকিউরিটিজ ব্রট থ্রু দ্য dividend interest earning on share security brought through the NITA account. Sale proceed of share security purchased through which account, dear participants? Sale of share securities purchase কোন অ্যাকাউন্টের মাধ্যমে হবে? এনএফসির মাধ্যমে হবে? নিটার মাধ্যমে হবে। ঠিক আছে, দেখেন এখানে আরেকটা কথা আমরা বলেছি, ইয়ে করে রেখেছি, বোল্ড করে দিয়েছি। Can any loan facility to be allowed by the AD in the non-resident investor টাকা account? No, please, শেষ করি। No loan facilities shall be allowed by the AD in the non-resident investors টাকা account. এই অ্যাকাউন্টে কোনো লোন ফ্যাসিলিটিস দেওয়া যাবে না। ঠিক আছে, নো লোন ফ্যাসিলিটি শ্যাল বি অ্যালাউড বাই দ্য এডি ইন দ্য নন রেসিডেন্ট ইনভেস্টার্স টাকা অ্যাকাউন্ট। যারা এই অ্যাকাউন্ট ওপেন করেছেন, এই অ্যাকাউন্টে তাদের কোনো লোন ফ্যাসিলিটিস দেওয়া যাবে না। ডেবিট কি হবে বলেন তো? ডেবিটেড কি হবে? The AD must ensure that NITA is debited or credited for purchase or sale of shares at the price prevailing in the stock market on the day of the relative purchase. উনি যদি পারচেজ করে তাহলে সেটা ডেবিটেড হবে, আর যদি এটাকে সেল করে দেয় তাহলে যে প্রসিডটা পাবে সেটা এখানে ক্রেডিটেড হবে। তাহলে নিটার মেইন পারপাসটা হচ্ছে, দিচ্ছি 5 মিনিট। আচ্ছা, তাহলে নিটা হচ্ছে, বলেন। ওই লোন তো কোনো এফসি অ্যাকাউন্টেই দেখলাম না যে ওরা লোন নিতে পারে। ইয়ারকিউতে পারে না, বাইরে থেকে তো ওনারা ইয়ারকিউর মাধ্যমে কি পারে বলেন তো? বাইরে থেকে তারা লোন নিতে পারে, বা কোনো লোন নিলে সেটার পেমেন্ট করতে পারে। ইয়ারকিউতে দেখেছিলাম না, নো লোন ফ্যাসিলিটি শ্যাল অ্যালাউড বাই দ্য এডি ইন দ্য নন রেসিডেন্ট ইনভেস্টর টাকা অ্যাকাউন্ট। এটা মাথায় রেখে, লোন অব্লিগেশন থাকলে ইয়ারকিউ থেকে পেমেন্ট করা যাবে, ওইটা আলাদা আলাদা। হ্যাঁ,
এটার মেইন মিস পারপাস আরো কি শুনেন, আপনারা যখন পড়বেন মেইন পারপাস রাখবেন যে এটা কে ওপেন করতে পারবে। এটার পারপাস হচ্ছে বাংলাদেশি যে শেয়ার আছে পোর্টফোলিও ইনভেস্টমেন্টে ইনভেস্ট করার জন্য, এবং এটার ক্ষেত্রে কি কি ডেবিটেড হবে, যখন উনি শেয়ার পারচেস করবে সেটা ডেবিট হয়ে যাবে, এবং ক্রেডিট কি হবে, শেয়ার সেল করে মানে শেয়ার থেকে যে যে উনি রিটার্নটা পাচ্ছেন, যে প্রফিটটা পাচ্ছেন সেটা এখানে ক্রেডিটেড হবে। এবং এটা কি কনভার্টেবল কিনা, কারণ এটা উনি যখন আলটিমেটলি যে প্রফিটটা পাবে সেটা কিন্তু ডলারে কনভার্ট করে উনি এটাকে আবার বাইরে সেন্ড করতে পারবে। এবং এখানে বলা হয়েছে দেখেন, দ্য নিটা ক্যান বি অপারেটেড বাই দ্য অ্যাকাউন্ট হোল্ডার হিমসেলফ। আর যেহেতু ফরেনার আছে অর দ্য নমিনি, যদি ওয়েজ আর্নার্স বাইরে আছে, তো নমিনিও সেটাকে ওপেন করতে পারবে, ইনক্লুডিং এডি ইটসেলফ। Purchase and sale of security listed in the stock exchange in Bangladesh shall be made. এই যে দেখেন একটা কথা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, purchase and sale of share and security listed in the stock exchange in Bangladesh shall be made only through the number and registered broker of the exchange. ওকে, তাহলে আমরা মোটামুটি শেষ করলাম সবগুলো অ্যাকাউন্ট। এখন আপনারা এগুলো কিভাবে পড়বেন? আপনারা যেভাবে পড়বেন, ধরেন আমরা আপনাদের একটা টেবিল দিয়ে দিলাম, ওকে, একটা টেবিল দিয়ে দিলাম। টেবিলে প্রথমে দিলাম ধরেন, আচ্ছা তাহলে আপনাদের একটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। Start টেবিল। সাপোজ ধরেন আমরা দিলাম নেচার অথবা নেম দিলাম, সাপোজ বলে দিলাম ধরেন name of the account, okay, name of the account। এরপরে বলে দিলাম eligible person or entity কে ওপেন করতে পারবে। তারপরে ধরেন বলে দিলাম ডেবিট ট্রানজেকশন, তারপরে বলে দিলাম ক্রেডিট ট্রানজেকশন, তারপরে বলে দিলাম নেচার, এটা কি সেভিংস নেচার, এটা কি টার্ম ডিপোজিট, নেচারটা কেমন। এরপরে ধরেন বলে দিলাম কলাম টু দ্য রাইট, ওকে। এরপরে ধরেন বলে দিলাম ইন্টারেস্ট রেট, এখন এখানে বললাম ধরেন আরএফসিডি, এখানে বললাম এনএফসিডি, এখানে বললাম নিটা, এখানে বললাম ইআরকিউ। পারবেন না এরকম ভাবে যে আসবে এরকম না, কিন্তু এলিজিবল পার্সন কারা আরএফসিডির ক্ষেত্রে? অর্ডিনারি যারা বিদেশ থেকে রেসিডেন্ট, ট্রাভেল করে আসে, অর্ডিনারি Resident রেসিডেন্ট বাংলাদেশি। অবশ্যই বলতে হবে, যারা ট্রাভেল করে দেশে এসেছে, আসার সময় হ্যাঁ 5,000-এর বেশি হলে, 10,000-এর বেশি হলে ডিক্লেয়ার, এবং 10,000-এর কম হলে উইদাউট ডিক্লেয়ার অ্যাকাউন্টে জমা রাখতে পারবে। ডেবিট কি হবে এই অ্যাকাউন্ট থেকে? মিস আমার একটু আর্জেন্সি আছে, আমি কি শেষ করব মিস? হ্যাঁ হ্যাঁ, আমিও শেষ করে দিচ্ছি আর 2 মিনিট, আমি জাস্ট আপনাদের ফরম্যাটটা দেখালাম। ডেবিট হবে এই অ্যাকাউন্ট থেকে কি কি এটা ট্রানজাকশন আপনি এটা ডেবিট হবে ম্যাডাম, ওই যে ইনক্যাশমেন্ট করতে পারে, হ্যাঁ বাইরে রেমিট বাংলাদেশি করতে টাকা পারবে, হ্যাঁ। আর হ্যাঁ। ক্রেডিট হবে হচ্ছে যখন আবার উনি সে যে ট্রাভেল করে টাকাটা আসবেন, ডলারটা আনবে সেটা জমা দিতে পারে। ট্রাভেল। নেচারটা কেমন? নেসা savings টার্ম account. হ্যাঁ নিগারাপ্পা, ভেরি গুড, হ্যাঁ সেটা হলো সেভিংস অ্যাকাউন্ট। আর ইন্টারেস্টেডটা কি হবে? ওটা ওই যে বেঞ্চমার্কের সাথে। No, no, এটা আবার বেঞ্চমার্কের সাথে না, এটা একটা নতুন সার্কুলার আপনাদের বলেছিলাম না, মনে আছে? এইটার ক্ষেত্রে আইএফসিডির ক্ষেত্রে
ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ মনে আছে? ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ। হ্যাঁ, সো এভাবে মানে এরকম করেও আসতে পারে, আপনাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে, আপনাদের এখান থেকে ট্রু ফলস আসতে পারে, আপনাদের এখান থেকে এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসতে পারে। হ্যাঁ, ম্যাডাম ওই যে এফসি অ্যাকাউন্টের টাইপসটা একটু মানে এটা কি সেভিংস না কারেন্ট বা কোন টাইপস ধরবো? কোনটা এফসি অ্যাকাউন্টের ক্ষেত্রে? জি জি জি। এফসি অ্যাকাউন্ট আপনাদের কি পড়ালাম কোথায়? টার্ম ডিপোজিট এফসি করাইছে। অ্যাকাউন্টে টার্ম টার্মের কথা ডিপোজিটের বলতেছিলেন, কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, টার্ম ডিপোজিট হতে পারে। কিন্তু এফসি অ্যাকাউন্টে তো নরমালি কারেন্ট অ্যাকাউন্টের মতো ম্যাডাম। ম্যাডাম টেবিলটা একটু শেষ করেন, ম্যাডাম টেবিলটা সবগুলো শেষ করেন, একটা রিভিউ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টেবিলটা শেষ করি। এই যে এলিজেবল পার্সন কোনটা এরকম আসতে পারে, ডেবিট ট্রানজাকশন, ক্রেডিট ট্রানজাকশন, নেচারটা কেমন। হ্যাঁ, নেচারটা যেমন আরএফসিডির ক্ষেত্রে আপনার সেভিংস, এনএফসিডির ক্ষেত্রে আপনার এফসি, নিটার ক্ষেত্রে ম্যাডাম one type of স্ক্রিনটা current শেয়ার account। অফ করে আবার অন করলেই দাগগুলো চলে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে। হ্যাঁ, তারপর ইন্টারেস্ট রেট কেমন। হ্যাঁ, ইয়ার, সো সেক্ষেত্রে এইভাবে আপনারা জিনিসগুলো আর কি অ্যান্সার করুন। এনএফসিডি ম্যাডাম, এনএফসিডি কি টার্ম ডিপোজিট? ওয়ান টাইপ অফ কারেন্ট অ্যাকাউন্ট না এফসি অ্যাকাউন্টটা? এনএফসিডি তো টার্ম ডিপোজিট ম্যাডাম। এনএফসিডি টার্ম ডিপোজিট, টার্ম ডিপোজিট। এনএফসিডি টার্ম ডিপোজিট কিন্তু এফসিটা তো ম্যাডাম কারেন্ট অ্যাকাউন্টের মতো কারেন্ট হওয়ার কথা অ্যাকাউন্ট তাই। ফর্মে, ওয়ান টাইপ অফ কারেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, কারণ ওই যে কোনো ফরেনারদের ক্ষেত্রে তো কোনো ইনিশিয়াল ডিপোজিট লাগবে না, এটা তো ইয়ে। হ্যাঁ, ওয়ান টাইপ শোনা অফ যাচ্ছে না ম্যাডাম, শোনা যাচ্ছে হ্যাঁ, না, ওয়ান টাইপ অফ কারেন্ট অ্যাকাউন্টের শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি তো, আমরা শুনতে পাচ্ছি। জি ম্যাডাম শুনতে পাচ্ছি। সো এভাবে আপনারা পড়েন। হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট, ইয়ারকিউ, নিটা, ডেবিট, ক্রেডিট সবগুলো আজকের গুলো আবার আপনাদের সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, আজকে যেগুলো পড়িয়েছি, এরপর যদি কোনো কনফিউশন হয় তাহলে আমাকে আপনারা ম্যাডাম ইয়ারকিউ অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটটা কোথায়, এটা পাচ্ছি না যে। ইয়ারকিউ হচ্ছে ওই যে আপনারা দেখেন ওই নর্মাল যেগুলো এখন যেটা হয়েছে শুনেন। ইয়ারকিউতে তো ইন্টারেস্ট নাই ম্যাডাম। হ্যাঁ, ইয়ারকিউ অ্যাকাউন্টে তো ইন্টারেস্ট হয় না। আপনি কি এনএফসিডির কথা বলছেন? কোনটার কথা বলছেন? ইয়ারকিউ এক্সপোর্টার রিটেনশন কোটা যেটা। টার্ম ডিপোজিট না, এটা তো টার্ম ডিপোজিট না। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, ইয়ারকিউটা ওপেন করি, একটা মিনিট দাঁড়ান। ইয়ারকিউতে ইন্টারেস্ট হওয়ার কথা না ম্যাডাম। আচ্ছা দাঁড়ান, আরএফসিডিও তো টার্ম ডিপোজিট না, কিন্তু ওটার ইন্টারেস্ট আছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু বলছি, একটা মিনিট ওয়েট করেন। এই যে eligible account, utilization of the account, bona fide purpose, fund transferring, fund receiving, what is the interest rate। এই যে আপনি ইচ্ছা করলে টার্ম ডিপোজিট করতে পারেন আলাদাভাবে, পরে পড়িয়েছিলাম না। এই যে সেটা তো ম্যাডাম আলাদা করে ট্রান্সফার করে এনএফসিডি অ্যাকাউন্টে হ্যাঁ, নিতে হবে। আলাদা করে ট্রান্সফার করে, এক্স্যাক্টলি। হ্যাঁ, সোয়েব ভাই, এক্স্যাক্টলি আলাদা করে ট্রান্সফার করে, কিন্তু বুঝেছেন ব্যাপারটা। এই যে ফরেন এক্সচেঞ্জ রেটটা কি হবে? এই যে ফরেন এক্সচেঞ্জ আপনি বলে দিবেন যে যদি আলাদা করে টার্ম ডিপোজিট করি রিনিউয়েবল তাহলে তাকে দিব, আদারওয়াইজ তো এখানে না। আউট অফ ইয়ারকিউ অ্যাকাউন্ট, এই যে দেখেছেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু। ফরেন এক্সচেঞ্জ আউট অফ ইয়ারকিউ অ্যাকাউন্ট মে অলসো বি কিপড অ্যাজ আ ইন্টারেস্ট বেয়ারিং রিনিউয়েবল টার্ম ডিপোজিট। ওকে, তাহলে আপনারা আজকে শেষ করি, যেহেতু সময়ও হয়ে গেছে। এভাবে আপনারা বলেন আরএফসিডি, এনএফসিডি, ইয়ারকিউ, নিটা। ইয়ারকিউর ক্ষেত্রে যে মানে ইন্টারেস্ট রেটটা তাহলে কি সোর্স অনুযায়ী হবে? ওটার ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কিসের ক্ষেত্রে? এই যে এখানে যে আলাদা করে অ্যাকাউন্ট করবে ইয়ারকিউর ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে ওই যে আপনার বেঞ্চমার্ক রেফারেন্স রেট অনুযায়ী হবে। আলাদা করে যদি করেন 1, 3, 6, 12, তাহলে অন্যান্য প্রাইভেট ফরেন এর জন্য 2022 সালে যে সার্কুলারটা হয়েছে, এই যে নিচে যেটা বলেছিলাম, যেমন এই যে আপনাদের একটা বলেছিলাম না, বেঞ্চমার্ক রেফারেন্স রেট প্লাস 2.25, ওকে, ওই কোথায় গেল ওটা? তারা দেখাচ্ছি আপনাদের। ওইটা এনএফসিডি অ্যাকাউন্টে ওখানে আছে। হ্যাঁ, এনএফসিডির ক্ষেত্রেই আছে, আমি এটাই বের করছি। এই যে দেখেন, থ্যাংক ইউ ম্যাডাম। দেখেছেন, এখন কিন্তু ইউরো কারেন্সি ডিপোজিটটা নাই। আর আরএফসিডির ক্ষেত্রে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, আর ইয়ারকিউর ক্ষেত্রে আলাদা করে আপনাকে সেটা টার্ম ডিপোজিট আপনি যদি করতে চান। আর এনএফসিডি হচ্ছে ওয়ান টাইপ অফ এফসি অ্যাকাউন্ট, ফরেন কারেন্সিতে আপনি কি বলবো, এফডিআর। সো আপনারা নিজেরা পড়েন জিনিসগুলো,
দেখবেন যে মোটামুটি একটা জিনিস একটা ক্লিয়ার হয়েছে। সো এফসি অ্যাকাউন্টটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আরএফসিডি, এনএফসিডি, ইআরকিউ, নিটা, তারপরে স্পেশাল জোন যেগুলো আছে তাদের জন্য এফসি অ্যাকাউন্ট গুলো কেমন হবে, তারপরে হচ্ছে আপনার শিপ বিল্ডারের জন্য কি হবে, তারপরে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং যারা সেটার জন্য এফসি অ্যাকাউন্টের কি হবে, যারা এনআরবি তাদের জন্য এফসি অ্যাকাউন্টের জন্য কি হবে, যারা ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যার হাউস তাদের জন্য এফসি অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, প্রফিটের কত পার্সেন্ট তারা লোকাল এনক্যাশমেন্টের জন্য খরচ করতে পারবে। বোঝাতে পেরেছি ডিয়ার পার্টিসিপেন্টস? হ্যাঁ, Yes, thank জি you. ম্যাডাম, ঠিক। জি ম্যাডাম। ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনাদের আচ্ছা আমার এখনো মনে আছে যে একটা কোশ্চেন করেছিলেন আপনারা ট্রাভেলের কোনটাকে, ওইটা একটু দেখবো। ট্রাভেলেরটা ওই যে ওখান থেকে দেওয়া যাবে কিনা, আর হচ্ছে লোকাল যদি ভেঞ্চার থেকে তারা খরচ করতে ক্রেডিটেড করতে চায় তাদের প্রসিডিওরটা কি, অপারেশনাল প্রসিডিওরটা কি, এই দুইটা আমার মাথায় আছে, এই দুইটা আমি নেক্সট ক্লাসে। আচ্ছা আগামীকাল কি ক্লাস হবে কিনা এটা আমি এখনো কারণ আমার এন্ড থেকে শেষ। আর তোফাইল ভাই চ্যাপ্টার 7 এবং 8 আপনাদের কবে নিবেন, এটা তো ঈদের আগে হবে নাকি মনে হয় না, এটা জানিয়ে দিবেন। 7-8টা তোফাইল ভাই নিবেন, ওইটা আপনাদের জানিয়ে দিচ্ছেন। এবং আগামীকাল আমাদের আবার অন ক্যাম্পাসের ক্লাস আছে, অন ক্যাম্পাসের কালকে ওপেন ডিসকাশন আছে, কালকে ক্লাস আছে, এবং কালকে ক্লাস হতে পারে হলে এটা আজকে জানিয়ে দিবে রাজীব আপনাদের। আর আমাদের স্যার অন ক্যাম্পাসে ম্যাডাম পরীক্ষাটা তো ঈদের পরেই হবে, মানে হ্যাঁ ঈদের পরে, ঈদের আগে আর কিছু হবে না, ঈদের পরেই হবে। কিন্তু আপনারা কিন্তু এই যে ম্যাডাম, কালকে কোনোভাবে যদি সকালবেলা ক্লাসটা নেওয়া যায় তাহলে বেটার হয়, কারণ ওয়ার্কিং ডেতে আসলে ক্লাস করাটা খুব টাফ হয়ে যাবে সবার জন্য। আচ্ছা কালকে তো ঠিক ক্লাস আছে, হবে না মনে হয়, হবে কিনা শিওর না। না না আচ্ছা কালকে ওই যে এখন আপনাদের 10, 11, 12 ওই 3টা চ্যাপ্টার একবারে শেষ করার কথা, ওইটা দেখি আমরা জানিয়ে দিব। হ্যাঁ আজকে রাজীব জানিয়ে দিবে আপনাদের। হ্যাঁ জি ম্যাডাম। তাহলে আমরা শেষ করি, আর আমি সেন্ড জি করে ম্যাডাম। দিচ্ছি এটা। Thank you, madam. আচ্ছা ওকে ম্যাডাম, আপনাদের থ্যাংক ইউ। এরপরেও যদি কোনো ধরনের কনফিউশন থাকে কোনো কিছু নিয়ে, আপনারা ডু নট হেজিটেট করবেন না, অবশ্যই আমাদের ফোন দিবেন, আমাকে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা জানিয়ে দিব আপনাদের। কিন্তু এভাবে পড়তে থাকেন, জিনিসটা কি হবে তাহলে, এবং খুব গুরুত্বপূর্ণ কিন্তু 13 এবং 14 আপনাদের জন্য। তাহলে শেষ করি, ভালো থাকেন জি সবাই। ম্যাডাম। জি ম্যাডাম, ভালো থাকেন ম্যাডাম। আসসালামু অগ্রিম ঈদ আলাইকুম। মুবারক সবাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি।